जाने की जिद न करो, जाने की जिद न करो। यूं ही पहलू में बैठे रहो, यूं पहलू में बैठे रहो, जाने की जिद न करो, जाने की जिद न करो। तुम ही सोचो जरा कि के तुम जान जाते जब उठे के जाते हो तुम ही सोचो जरा कि के तुम्हें जान जाते जब उठे के जाते हो तुम। হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? প্রচুর ঠান্ডা লাগতেছে আজকে, তাই একটু ছোট ছোট করে গান গেয়ে হচ্ছে একটু গা গরম করে নিচ্ছিলাম। সো যাই হোক, ও ঠান্ডা। আচ্ছা, অনেকেই চলে আসছো। ঠান্ডার জন্য আসলে আমি কথা বলতে পারতেছি না, এতই ঠান্ডা লাগতেছে। ওকে, ভাইয়া কি সিঙ্গার হইতে গিয়ে টিচার হয়ে গেছেন? আচ্ছা, যাই হোক, আগে ছোটোখাটো সিঙ্গার ছিলাম, ছোটোখাটো, বেশি বড় সড়ো না, ছোটোখাটো। সো আচ্ছা, যাই হোক, সো তোমরা সবাই একটু আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না? আচ্ছা, যাই হোক, ওকে, শোনা যায়, কথা ক্লিয়ার শোনা যায় কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যায় কিনা জানাও। আর পার্টিসিপেন্ট খুবই কম, 39 পিপল। তোমরা সবাই একটু দ্রুত চলে আসো, একটু ফাস্ট চলে আসো। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আজকের ক্লাসে আমরা নিউক্লিয়াসের গঠন দেখব, রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো, তেজস্ক্রিয়তা নিয়ে কথা বলবো। সো তোমরা সবাই একটু ফাস্ট চলে আসো, ফাস্ট চলে আসো। ওকে, একটু দ্রুত চলে আসো, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা অ্যান্ড বোর্ড ক্লিয়ার দেখা যায় কিনা জানাও। ওকে, অনেকেই যুক্ত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে যুক্ত হতে থাকো। আমরা মোটামুটি, হ্যাঁ, কালকে HW দিছিলাম তোমাদেরকে একটা, এটা তো খুবই সহজ একটা, আমি তো প্রত্যেকটা সূত্র লিখে দিছি, তাই না? সো এটা তো পারার কথা। ওকে, মানে ক্লাস শুরু করতে পারি নাই, তোমরা হচ্ছে ক্লাস তাড়াতাড়ি শেষ করার জন্য উঠে পড়ে লাগছো, আমি বুঝলাম না ব্যাপারটা। সো যাই হোক, তোমরা সবাই একটু দ্রুত চলে আসো। ও जाने की जिद न करो, जाने की जिद न करो, यूं ही पहलू में बैठे रहो, जाने की जिद न करो। আচ্ছা, সবাই চলে আসছে, অনেকেই চলে আসছে, অনেকেই চলে আসছো। ওকে, সো আজকে আমরা পড়ব হচ্ছে নিউক্লিয়াসের গঠন, ঠিক আছে? নিউক্লিয়াসের গঠন একদমই সোজা, আমরা সবাই জানি যে নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, একদম সোজা। সো এই যে একটা নিউক্লিয়াস, ছোট নিউক্লিয়াসকে জুম করে দেখালাম। সো আলটিমেটলি এখানে কি থাকবে? আলটিমেটলি এখানে থাকবে হচ্ছে প্রোটন আর নিউট্রন। আলটিমেটলি এখানে কি কি থাকবে? প্রোটন আর নিউট্রন থাকবে।
নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকবে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকবে, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকবে। সো নিউক্লিয়াসের একটা ব্যাসার্ধ আছে, রাইট? নিউক্লিয়াসের হচ্ছে একটা ব্যাসার্ধ আছে, এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এটা পুরোটা হচ্ছে নিউক্লিয়াস, ওকে? এটা পুরোটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? ইউএস। ওকে, মোটামুটি অনেকজন চলে আসছে, তাও পার্সেন্টেজ অনেক কম। তো যাই হোক, খুব ঠান্ডা লাগতেছে আজকে। ওকে, দেখো নিউক্লিয়াসের গঠনকারী উপাদান কে কে? প্রোটন আর নিউট্রন। তো যেখানে প্রোটন হচ্ছে একটা পজিটিভ চার্জযুক্ত পার্টিকেল আর নিউট্রন হচ্ছে নিউট্রাল, আর এটা হচ্ছে নিউক্লিয়াস, অ্যান্ড নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে আর। সো আমরা নিউক্লিয়াসের ব্যাসার্ধকে এইভাবে লিখতে পারি, নিউক্লিয়াসের ব্যাসার্ধকে এইভাবে ডিফাইন করতে পারি যে আর ইকুয়াল হচ্ছে, ওকে, আর ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে আর নট এ টু দি পাওয়ার 1/3। এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়ের রাশিমালা। এটা হচ্ছে নিউক্লিয়াসের, সবাই একটু লিখো, এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়ের রাশিমালা। নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়ের রাশিমালা। ওকে, সো এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন আর নিউট্রন, যেখানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে আর। আর হচ্ছে এখানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়ের রাশিমালা হচ্ছে আর ইকুয়াল আর নট ইন্টু এ টু দি পাওয়ার 1/3। এখন এখানে আরটা কি? আরটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এটা আমরা সবাই জানি। অ্যান্ড হোয়াট ইজ আর নট? আর নটটা কি? আর নটটা হচ্ছে একটা ধ্রুবক। আর নটটা হচ্ছে একটা ধ্রুবক। সো আর নটটা হচ্ছে একটা ধ্রুবক, ওকে? সো এই ধ্রুবকের একটা স্পেশালিটি আছে। এই ধ্রুবকের একটা স্পেশালিটি হচ্ছে এটি ভর সংখ্যার উপর নির্ভর করে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি? একটা নিউক্লিয়াসের মধ্যে টোটাল নাম্বার অফ প্রোটন আর টোটাল নাম্বার অফ নিউট্রন মিলাই যে টোটাল অ্যামাউন্টটা হয় সেটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। সো ভর সংখ্যা তাইলে কি? ভর সংখ্যা হচ্ছে একটা নিউক্লিয়াসের মধ্যে টোটাল নাম্বার অফ প্রোটন আর টোটাল নাম্বার অফ নিউট্রন মিলাই হয় কি? ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। সো এই যে ধ্রুবকটা, এখানে আমরা নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়ের যে ফর্মুলাটা লিখলাম, ফর্মুলাটা কোত্থেকে আসছে? দরকার নাই, দরকার আছে কি? আর ইকুয়াল আর নট এ টু দি পাওয়ার 1/3, ওকে? সো এখানে আর নট হচ্ছে আমাদের ধ্রুবক, আর নট হচ্ছে কি আমাদের ধ্রুবক। এই ধ্রুবকটা নির্ভর করে এই ভর সংখ্যার উপর। তো পরীক্ষা করে দেখা যায় মোটামুটি ম্যাক্সিমাম অনেকগুলো নিউক্লিয়াসের ক্ষেত্রে আর নটের ভ্যালুটা মোটামুটি আনচেঞ্জড থাকে। এটা অল অ্যাবাউট 1.2 ফেমটোমিটার থেকে 1.5 ফেমটোমিটারের মাঝামাঝি থাকে, মানে অ্যাভারেজ একটা ভ্যালু হচ্ছে 1.4 ফেমটোমিটার, ওকে? সো একটু লিখো এখানে হচ্ছে ধ্রুবকের ভ্যালু হচ্ছে ধ্রুবকের ভ্যালু ইকুয়াল, ধ্রুবকের ভ্যালুটা কিসের উপর? এর উপর নির্ভর করে, অর্থাৎ ভর সংখ্যার উপর, এর উপর নির্ভর করে। এর উপর কি করে? নির্ভর করে, ঠিক আছে? সো ধ্রুবকের ভ্যালুটা কিসের উপর নির্ভর করে? ধ্রুবকের ভ্যালুটা এর উপর নির্ভর করে। এখানে হচ্ছে কে 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 ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না। কেন পারে না? সো এটা তোমরা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানে জানবা যে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে কেন থাকতে পারে না। কেন থাকতে পারে না? বিকজ একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতে হয়, ওইখানে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে। সো হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, এই যে তুমি খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছো, ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে এইচ বাই কত? টুয়াইস পাই, ওকে? সো একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতে হয়, এই নিউক্লিয়াসটার রেডিয়াস হচ্ছে অ্যাবাউট তোমার 12 এটা হচ্ছে অ্যাবাউট 10⁻12 সেন্টিমিটার। মোটামুটি নিউক্লিয়াসের ব্যাসার্ধটা হচ্ছে এরকম। এখন একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতে হয় তাহলে সে থাকতে পারবে এই বৃত্তের মধ্যে। এই বৃত্তের মধ্যে থাকলে সে কোথায় থাকতে পারবে? এই বৃত্তটার মধ্যে থাকলেই সে নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারবে, ওকে? সো অর্থাৎ সে এই ব্যাসটার মধ্যে, এটা পুরোটা হচ্ছে কি ব্যাস না? সো এই ব্যাস বরাবর যদি থাকে তাহলে সে থাকতে পারবে। অর্থাৎ এখানে যে অবস্থানের অনিশ্চয়তাটা তৈরি হয় সেটা হচ্ছে 2 × 10⁻ কত? 12, ওকে? ইন্টু ডেল পি ইজ গ্রেটার দেন ইকুয়াল কত? এইচ বাই টুয়াইস পাই। সো যে কোয়েশ্চেন করছো ইলেকট্রন কেন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না, এখন দেখো ডেল পি ইজ গ্রেটার অর ইকুয়াল এইচ বাই টুয়াইস পাই ইন্টু 2 × 10⁻12। অর্থাৎ একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যেই থাকতে হয় তাহলে নিউক্লিয়াসের ম্যাক্সিমাম ডিস্টেন্স বরাবর তাকে থাকতে হবে। এর বাইরে চলে গেলে
সে পরমাণুতে আছে বাট নিউক্লিয়াসের মধ্যে নাই, তাহলে তাকে এর মধ্যে থাকতে হবে, এই রেঞ্জগুলোর মধ্যে থাকতে হবে। সো হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য নিউক্লিয়াস। সো নিউক্লিয়াস ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতে চাই তাহলে নিউক্লিয়াসের ম্যাক্সিমাম যে ডায়ামিটার ওই রেঞ্জের মধ্যে যে সার্কেলটা হয় ওইখানের মধ্যে থাকতে হবে। এখন কথা হচ্ছে এই যে ডেল পি, এটা হচ্ছে তার অবস্থানের অনিশ্চয়তা, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ওকে, সো এখন আমরা জানি যে আইনস্টাইনের একটা বিখ্যাত ফর্মুলা ইকুয়াল হচ্ছে কত? এমসি স্কোয়ার, রাইট? সো এমসি স্কোয়ারকে আমরা একটু যদি অ্যানালাইসিস করি, এমসি ডট সি এভাবে লেখা যায়। ওকে, সো এখানে এমসি মানে হচ্ছে কি? এম মানে হচ্ছে ভর, সি মানে হচ্ছে বেগ, সো ভরবেগ। সো হোয়াট ইজ দ্যাট? ভরবেগের অনিশ্চয়তা ডেল পি ডট সি। এবার তুমি এই ভ্যালুটা বসাও, ডেল পি এর ভ্যালুটা বসাবা, সি এর ভ্যালুটা বসাবা। সি এর ভ্যালু হচ্ছে কত? 3 × 10⁸। সো এখানে যে অ্যামাউন্ট অফ এনার্জিটা আসবে, এটা হচ্ছে অ্যাবাউট 10 মেগা ইলেকট্রন ভোল্ট। মানে একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতে চাই তাহলে তাকে 10 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন হতে হবে। হয়তো এটা 9 পয়েন্ট সামথিং আসবে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 10 হতে হবে। অর্থাৎ একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতে চাই তাহলে 10 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তির অধিকারী হতে হবে। কাকে? নিউক্লিয়াসকে, ইলেকট্রনকে 10 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তির অধিকারী হতে হবে। বাট সেভারেল এক্সপেরিমেন্ট শোজ দ্যাট electron doesn't have energy more than 4 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, সো ইলেকট্রনের 4 মেগা ইলেকট্রন ভোল্টের চাইতে বেশি শক্তি থাকা পসিবল না। বাট ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতে চাই তাকে অবশ্যই 10 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তির অধিকারী হতে হবে। বাট several experiments shows that electron doesn't have energy more than 4 electron volt. So that's why electron cannot be confined in nucleus. এখন তোমাদের ক্লিয়ার কিনা বলো? এখন তোমাদের আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, সো এই কারণেই ইলেকট্রন আসলে নিউক্লিয়াসের মধ্যে থাকে না। সো আলটিমেটলি নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? একটা থাকে হচ্ছে প্রোটন আর একটা থাকে হচ্ছে কি? নিউট্রন। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। সো যেটা পড়তেছিলাম আমরা, এই নিউক্লিয়াসটা যখন আমরা রেডিয়াসটা বের করতেছিলাম, এই নিউক্লিয়াসের যখন আমরা রেডিয়াস বের করতেছি আর ইকুয়াল হচ্ছে r0 a⁻⁻⁰। সো r0 হচ্ছে এখানে একটা ধ্রুবক, এটা ভর সংখ্যার উপর নির্ভর করে। এ হচ্ছে কি? এ হচ্ছে আমাদের ভর সংখ্যা, ওকে, এ হচ্ছে আমাদের ভর সংখ্যা। সো এই ধ্রুবকের ভ্যালুটা কিসের উপর নির্ভর করে? ভর সংখ্যার উপর নির্ভর করে। সো বিভিন্ন নিউক্লিয়াসের ক্ষেত্রে এই ধ্রুবকের ভ্যালুটা বিভিন্ন রকম হয়। সো এটা ভ্যারি করে হচ্ছে 1.2 ফেমটোমিটার থেকে 1.5 FM এর মধ্যে। ভ্যালু অফ আর নট 1.2 ফেমটোমিটার থেকে 1.5 ফেমটোমিটারের মধ্যে ভ্যারি করে। কার ভ্যালুটা? আর নটের ভ্যালুটা। আর নট হচ্ছে একটা আমাদের ধ্রুব সংখ্যা যেটা নির্ভর করতেছে আমাদের ভর সংখ্যার উপর। অ্যান্ড এই ধ্রুব সংখ্যাটা দেখা গেল সেভারাল এক্সপেরিমেন্ট শোজ দ্যাট ম্যাক্সিমাম নাম্বার অফ নিউক্লিয়াস হ্যাভ দিস কনস্ট্যান্ট। সো ম্যাক্সিমাম নাম্বার অফ নিউক্লিয়াস ক্যারি দিস কনস্ট্যান্ট। মানে অনেকগুলো নিউক্লিয়াসের উপর একটা পরীক্ষা নিরীক্ষা চালাই দেখা গেছে যে ম্যাক্সিমাম নিউক্লিয়াসের মধ্যে কিন্তু তোমার আর নটের সমপরিমাণ কি থাকে? এই যে 1.2 থেকে 1.5 ফেমটোমিটারের মধ্যে এই ভ্যালুটা কি করে? ভ্যারি করে। সো দ্যাটস ওয়াই আমরা একটা অ্যাভারেজ ভ্যালু যদি ধরে নিই আর নটের, সেটা হচ্ছে 1.4 ফেমটোমিটার। দেখো এটার লিমিট হচ্ছে 1.2 ফেমটোমিটার থেকে 1.5 ফেমটোমিটার। সো এর মাঝখানে যদি আমি একটা অ্যাভারেজ ভ্যালু ধরি সেটা হচ্ছে 1.4 ফেমটোমিটার। 1.4 femtometer. So the average value of R0 is 1.4 femtometer. So এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও? ফেমটোমিটার। সো 1 ফেমটোমিটার সমান মাথায় রাখবা 10⁻15 মিটার। 1 ফেমটোমিটার সমান মাথায় রাখতে হবে 10⁻15 মিটার। 1 ফেমটোমিটার সমান 10⁻15 মিটার। সো আই থিঙ্ক সবার ক্লিয়ার, আই গেস সবার ক্লিয়ার, সবাই সব কিছু বুঝতে পারছো ঠিকঠাক। তো সবার ক্লিয়ার কিনা জানাও। লেখা শেষ হলে ডান লিখো, তাহলে আমরা নতুন পড়ায় চলে যাই। ঠিক আছে, লেখা শেষ হলে ডান লিখেন। ওকে, লেখা শেষ হলে ডান লিখেন। সো আমরা যদি যে কোনো একটা নিউক্লিয়াসের যদি হচ্ছে ব্যাসার্ধ বের করতে চাই, ধরো আমরা ইউরেনিয়ামে, তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল একটু এখানে লিখে রাখি, যে আর ইকুয়াল হচ্ছে r0 a⁻1/3। তাহলে আমরা যদি ইউরেনিয়াম কত, ধরো ইউরেনিয়ামের কত ছিল? 238 না?
238 ব্যাসার্ধ যদি বের করতে চাই তাহলে আর ইকুয়াল কি লিখবো আমরা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর নট 1.4 ইন্টু 10⁻15। আর ইউরেনিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা কত 238, ওকে 1/3। সো এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেট করি কত আসে দেখো তো, এই জিনিসটা ক্যালকুলেট করলে কত আসে, ওকে চলো ক্যালকুলেট করি। সো 1.4 exp মাইনাস 15 ইন্টু 238 টু দি পাওয়ার কত 1/3। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে চলে আসে 8.65 ইন্টু 10⁻15 মিটার। 8.65 ইন্টু 10⁻15 মিটার, সো দ্যাট ইজ 8.65 ফেমটোমিটার। সো ইউরেনিয়ামের যে নিউক্লিয়াসটা ওটার ব্যাসার্ধ হচ্ছে 8.65 ফেমটোমিটার। ইউরেনিয়ামের যে নিউক্লিয়াসটা ওটার ব্যাসার্ধ হচ্ছে কত 8.65 ফেমটোমিটার। সো আই গেস তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ভর সংখ্যা। সো আমার নিষ্পাপ চোখ এটাকে জনসংখ্যা দেখে ফেলছিল, এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে ভর সংখ্যা, ওকে। সো এটা হচ্ছে আর ইকুয়াল হচ্ছে কত 8.65 ফেমটোমিটার, ওকে। আচ্ছা, সো সবাই আশা করি বুঝতে পারছো, সবাই আশা করি বুঝতে পারছো। সো আমরা যদি এখন নিউক্লিয়াসের ঘনত্ব বের করতে চাই, নিউক্লিয়াসের ঘনত্ব যদি বের করতে চাই তাহলে কি হবে বলো তো। নিউক্লিয়াসের এখন যদি আমরা ঘনত্ব বের করি, ডেনসিটি, নিউক্লিয়াসের ঘনত্ব, ওকে। আমরা হচ্ছে এখন নিউক্লিয়াসের ঘনত্ব বের করব। সো ঘনত্ব সমান আমরা জানি হচ্ছে প্রতি একক আয়তনে মাস ডেনসিটিটা কেমন, প্রতি একক আয়তনে মাস ডিস্ট্রিবিউশনটা কেমন, মানে একটা নিউক্লিয়াসের মধ্যে পার ইউনিট ভলিউমে মাস ডিস্ট্রিবিউশনটা কেমন সেটাই হচ্ছে কি ডেনসিটি। সো এম বাই কত ভি। সো আমরা সবাই জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন, প্রতি একক আয়তনে কি পরিমাণ মাস ওখানের মধ্যে গিয়ে জমা হচ্ছে সেটাই হচ্ছে কি ভর সংখ্যা, ঘনত্ব, ওকে। সো এখন এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে, নিউক্লিয়ন আছে। এগুলো হচ্ছে কি প্রোটন আর নিউট্রন, এগুলোকে কি বলা হয় নিউক্লিয়ন বলা হয়, নিউক্লিয়ন, ওকে। প্রোটন আর নিউট্রনকে একত্রে কি বলা হয়, প্রোটন আর নিউট্রনকে একত্রে বলা হয় হচ্ছে নিউক্লিয়ন। আচ্ছা, সো এখন আমরা ধরে নিলাম এই পুরো নিউক্লিয়াসটার ভর হচ্ছে ক্যাপিটাল এম। আমরা ধরে নিলাম এই পুরো নিউক্লিয়াসটার ভর হচ্ছে ক্যাপিটাল এম। আবার এখানে তুমি কত সংখ্যক প্রোটন, কত সংখ্যক নিউট্রন আছে তুমি জানো, তুমি জানো না। সো আমাদের ধরে নিতে হবে এখানে যে ভর সংখ্যাটা, মানে প্রোটন আর নিউক্লিয়নের টোটাল সংখ্যাটা, এটা হচ্ছে এ, ওকে, এটা হচ্ছে এ। আবার প্রত্যেকটা নিউক্লিয়নের একটা নিউক্লিয়নের ভর হচ্ছে এম করে করে, ওকে। ধরো এখানে তোমার প্রোটন আছে, নিউট্রন আছে, ধরো 5টা প্রোটন আছে। সো প্রত্যেকটা প্রোটনের ভর হচ্ছে স্মল এম, সো স্মল এম। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে টোটাল নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে এ, আবার প্রত্যেকটা নিউক্লিয়নের ভর হচ্ছে স্মল এম। তাহলে নিউক্লিয়াসের কন্টেন্টগুলো কি কি অ্যাকচুয়ালি প্রোটন আর নিউট্রন না, নিউক্লিয়াসের কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি কি প্রোটন আর নিউট্রন। সো প্রত্যেকটা নিউক্লিয়নের ভর যদি এ হয় এম হয়, প্রত্যেকটা নিউক্লিয়নের ভর যদি ভালো করে বুঝো, প্রত্যেকটা নিউক্লিয়নের ভর হচ্ছে এম, মানে প্রত্যেকটা প্রোটন নিউট্রনের ভর হচ্ছে এম, আবার টোটাল নিউক্লিয়নের সংখ্যা হচ্ছে এ। তাহলে হোয়াট ইজ দ্য টোটাল মাস বলো, কমেন্ট করে জানাও হোয়াট ইজ দ্য টোটাল মাস। যদি একটা নিউক্লিয়াসের মধ্যে থাকা নিউক্লিয়নের সংখ্যা যদি এ হয় অ্যান্ড প্রত্যেকটা নিউক্লিয়নের সংখ্যা যদি স্মল এম হয়, তাহলে টোটাল মাস অফ দ্য নিউক্লিয়াস, টোটাল মাস অফ দ্য নিউক্লিয়ন কত, টোটাল মাস অফ দ্য নিউক্লিয়াস কত বলো, টোটাল মাস অফ দ্য নিউক্লিয়াস কত বলো, এম এ, ভেরি গুড। সো টোটাল মাস হচ্ছে এখানে, টোটাল ভর হচ্ছে কত এম এ। সো এটা হচ্ছে কার ভর, এটা হচ্ছে নিউক্লিয়নের টোটাল ভর। আচ্ছা, এখন কথা হচ্ছে নিউক্লিয়াসের ভর আর নিউক্লিয়নের টোটাল ভর কি আলাদা হবে? কখনোই আলাদা হবে না, বিকজ নিউক্লিয়াসের গঠনকারী উপাদানগুলাই হচ্ছে নিউক্লিয়ন, না তার মানে হলো প্রোটন আর নিউট্রন। সো প্রোটন আর নিউট্রনের যা ভর নিউক্লিয়াসেরও তাই ভর। সো দ্যাটস ওয়াই টোটাল ভর এম ইকুয়াল কত এম এ। তার মানে নিউক্লিয়নের যা ভর নিউক্লিয়াসেরও তাই ভর। সো নিউক্লিয়াসের টোটাল ভর হচ্ছে কত, ক্যাপিটাল এম সমান এম এ, ওকে। আর নিউক্লিয়াসটা দেখতে কেমন, গোলাকার। সো গোলাকার জিনিসের আয়তন কত, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব
যেখানে আমাদের আর এর এই বিখ্যাত ফরমেশন দেওয়া আছে আর ইকুয়াল হচ্ছে r0 a⁻1/3। ওকে, ক্লিয়ার? আই থিঙ্ক সবার ক্লিয়ার। এখন তাইলে আমরা যদি এই জিনিসটা এখানের মধ্যে অ্যাপ্লাই করি, রো সমান এম, এম এর ভ্যালুটা কত? এম এর ভ্যালু হচ্ছে এম এ, রাইট? এম এর ভ্যালু হচ্ছে এম এ, আর ভি এর ভ্যালু কত? 4/3 পাই আর কিউব। সো 4/3 পাই আর কিউব। ওকে, 4/3 পাই আর কিউব, ঠিক আছে? সো দেখো 4/3 পাই আর কিউব। এখন আমরা যদি রো সমান দেখো এম এ, ওকে, এম এ 4/3 পাই, এখন আর এর ভ্যালুটা আমরা বসাই দেই। সো আর এর ভ্যালু হচ্ছে r0 a⁻1/3 হোল কিউব, রাইট? সো এখন হচ্ছে আমাদের রো ইকুয়াল এম এ 4/3 পাই r0 কিউব ইন্টু এ, বিকজ এখানে 3 কাটে, বাকিদের ফাটে। সো ফাটলে কি হয় আর কি অবশিষ্ট থাকে? r0 কিউব ইন্টু এ। সো রো ইকুয়াল হচ্ছে এম এ বাই 4/3 পাই r0 কিউব এ। সো দ্যাট ইজ দ্য, না এখানে আরেকটু কথা আছে, আমরা যদি একটু কাটাছিড়া করে দেই। সো কাটাছিড়া করো, কাটাছিড়া করার পর আর কি অবশিষ্ট থাকে? কাটাছিড়া করার পর আর অবশিষ্ট থাকে হচ্ছে রো ইকুয়াল এম বাই, সো 3টাকে এদিকে পাঠাই দাও। সো 3m বাই কত? 4 পাই r0 কিউব। সো দ্য ভ্যালু অফ r0 কিউব ইজ 1.4 ফেমটোমিটার। সো এটা হচ্ছে কত? 3m বাই 4 পাই r0 কিউব। সো দ্যাট ইজ দ্য কন্টিনিউয়াস মাস ডেন্সিটি অফ নিউক্লিয়াস। সো দ্যাট ইজ দ্য কন্টিনিউয়াস মাস ডেন্সিটি অফ নিউক্লিয়াস অথবা নিউক্লিয়াসের ঘনত্ব। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন কিনা জানান। সবার ক্লিয়ার কিনা জানাও। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া পড়ব, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। সো আজকে আমরা তেজস্ক্রিয়তার গল্প পড়ব, ঠিক আছে? সো গল্পে গল্পে ফিজিক্স শিখতে হবে, নিউক্লিয়ার ফিজিক্স শিখতে হবে গল্পে গল্পে। আমরা এখনো প্রবেশ করি নাই, এটার পরে আমরা মোটামুটি প্রবেশ করে ফেলবো। আরেকটু অ্যাটমিক আরেকটু বাকি আছে, এই জিনিসটা ফেলে আমরা প্রবেশ করে ফেলবো। ওকে, লাস্টের আগের লাইনটা বুঝি নাই। সো লাস্টের আগের লাইন, লাস্ট লাইনের আগের লাইন, এই যে দেখো। সো এই জিনিসটা যদি না বুঝো, তুমি তো এখনো বাচ্চা। এই যে দেখো 4/3, 4/3। সো 4/3 এভাবে আছে। সো 3কে কী করে দাও? উল্টাই দাও। কোথায় উঠে যাবে? এখানে উঠে যাবে। আর এই যে এ আর এ কাটে, তাহলে আর পাই আর কিউব বাকি থাকে, পাই আর কিউব। আর এই যে 4, এই যে 4, এই যে 3 কোথায় উঠে গেছে? এই যে উপরে উঠে গেছে, এই যে উপরে উঠে গেছে একদম, ওই যে ছোট ছোট ক্যালকুলেশনগুলো। সো রো হচ্ছে কত? 3m বাই কত? 4 পাই r0 কিউব। ওকে, এখন সবার ক্লিয়ার? এখন আই থিঙ্ক সবার ক্লিয়ার, এখন আই থিঙ্ক সবার ক্লিয়ার। ওকে, সো এখন আমরা যদি এখানে ভ্যালুগুলো যদি একটু বসাই, 3 ইন্টু এম, তাহলে এম এর ভ্যালু কত? আমরা এটা জানি যে 1.67 ইন্টু 10⁻27 কেজি। এই জিনিসটা আশা করি আমরা জানি, বিকজ আমরা অ্যাটমিক মাস ইউনিট পড়ছি, পারমাণবিক ভর একক, যে কার্বন 12 পরমাণুর ভরের 12 ভাগের এক অংশই হচ্ছে কি একীভূত পারমাণবিক ভর একক। যদি তোমরা এই জিনিসটা পড়ে না থাকো কোনো সমস্যা নাই, আমি একটু পরেই পড়াচ্ছি। ওকে, সো এম এর ভ্যালু হচ্ছে 1.67, যেটা প্রোটনের ভর আর কি, একীভূত পারমাণবিক ভর একক বা প্রোটনের পারমাণবিক ভর একক যেটাকে বলা হয়। 1.67 ইন্টু 10⁻27, আর 4 পাই তো 4 পাই, আর নটের ভ্যালু বসাবো কত? প্রমাণ ভ্যালু যত, 1.4 ইন্টু 10⁻15 মিটার হোল কিউব। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে তোমার নিউক্লিয়াসের ঘনত্ব চলে আসবে। এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেট করি, কি চলে আসবে? নিউক্লিয়াসের ঘনত্ব চলে আসবে। সো চলো ক্যালকুলেট করি। সো দেখো 3 ইন্টু 1.67 মাইনাস 27 ভাগ 4 পাই ইন্টু 1.4 10⁻15 হোল কিউব, রাইট? সো এই জিনিসটা ক্যালকুলেট করলে চলে আসলো 1.45 ইন্টু 10⁻17, বাপরে বাপ, 1.45 ইন্টু 10⁻17 কিলোগ্রাম পার মিটার কিউব। 1.45 ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব। So that is the continuous mass density, the value of continuous mass density of a nucleus. So সবাই বুঝতে পারছেন কিনা জানান। সবার লেখা শেষ হলে লিখে ফেলেন, লেখা শেষ হলে লিখে ফেলেন না, লেখা শেষ না হলে লিখে ফেলেন, অ্যান্ড লেখা শেষ হলে ডান লিখেন, তাহলে আমরা নতুন পড়ায় চলে যাই। ওকে, ফার্স্ট। সো আই থিঙ্ক সবার ক্লিয়ার, আই থিঙ্ক সবার ক্লিয়ার। ওকে, আই থিঙ্ক সবার ক্লিয়ার।
ওকে ক্লিয়ার ওকে ওকে সো এখন আমরা দেখব হচ্ছে একীভূত পারমাণবিক ভর একক ওকে এখন আমরা দেখিব হচ্ছে একীভূত পারমাণবিক ভর একক সো এই জিনিসটা একটু সেনসিটিভ এই জিনিসটা একটু এই কারণেই সেনসিটিভ এখানে আমরা সরাসরি আলোর বেগে যে ম্যাক্সিমাম ভ্যালুটা বসায় ফেলি যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাট এটা তো অ্যাকচুয়ালি অত না এটা একটা ফিক্সড ভ্যালু ধরে নেওয়া হয় বাট এটা হচ্ছে 2.999 সামথিং সামথিং × 10⁸ ওকে এরকম একটা জিনিস এরপরে আমরা প্রোটনের ভ্যালু বসায় ফেলি 1.67 × 10⁻27 বাট এটা তো অ্যাকচুয়ালি এরকম না অ্যাপ্রক্সিমেটলি আমরা এটা বসাই বাট অ্যাকচুয়ালি যা হয় সেটা আমাদের লিখতে হবে এগুলো লিখে আমাদের কি করতে হবে ভর একক বের করতে হবে ঠিক আছে এখন তাইলে দেখো আমরা এখন পড়ব হচ্ছে নিউক্লিয়াসের একীভূত পারমাণবিক ভর একক আমরা এখন পড়ব হচ্ছে একীভূত পারমাণবিক ভর একক একীভূত পারমাণবিক ভর একক ওকে একীভূত পারমাণবিক ভর একক ঠিক আছে সো একীভূত পারমাণবিক ভর একক সো এটা আমরা সবাই জানি যে একীভূত পারমাণবিক ভর একককে ইউ দ্বারা ডিনোট করা হয় সো ইউ মানে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাটমিক এএমইউ এএমইউ মানে হচ্ছে কি অ্যাটমিক মাস ইউনিট অ্যাটমিক মাস ইউনিট কার্বন 12 ভাগের 1 অংশের ভর সো 1 অ্যাটমিক মাস ইউনিট ইজ ইকুইভ্যালেন্স টু কার্বন 12 অ্যাটমের 12 ভাগের 1 অংশ সো এখন আমরা তাহলে লিখতে পারি যে 1 ইউ ইকুয়াল আমরা লিখতে পারি কার্বন 12 × 1/12 সো এটার একটা ভ্যালু কিন্তু আছে এটার ভ্যালুটা একটু লিখে নাও 1.66 ওকে 05390 × 10⁻27 কেজি ঠিক আছে সো এখন কথা হচ্ছে আমরা যদি একীভূত পারমাণবিক ভর এককের সমতুল্য শক্তিটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে দেখো আমরা জানি দেখো 1 ইউ বা 1 অ্যাটমিক মাস ইউনিটের সমতুল্য শক্তি এই সমতুল্য শক্তিটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে আমরা সবাই একটা বিখ্যাত ফর্মুলা জানি যে E ইকুয়াল হচ্ছে কত mc²। সো m এর ভ্যালুটা আমাদের বসাতে হবে কোনটা m এর ভ্যালু আমাদের বসাতে হবে এই যে এটা 1 ইউ এর ভ্যালুটাই হচ্ছে কি বিকজ এটাই হচ্ছে একীভূত পারমাণবিক ভর একক ভালো করে খেয়াল করো আমাদের এখানে 1 ইউটাই হচ্ছে কি একীভূত পারমাণবিক ভর একক যেটাকে আমরা বলতেছিলাম কার্বন 12 পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশ এই 1 ইউটাকে বলা হচ্ছে কার্বন 12 পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশ সো এখানে আমাদের যে এমটা হবে এটা অ্যাকচুয়ালি কার ভর এটা অ্যাকচুয়ালি 1 ইউ এর ভর সো এখন দেখো 1 ইউ ওকে 1 ইউ ইন্টু হচ্ছে c²। সো এখন কথা হচ্ছে 1 ইউ এর ভ্যালু কত আচ্ছা আরেকটা জিনিস একটু বলে রাখি এখানে আমরা c এর ভ্যালু নরমালি কি লিখতাম নরমালি আমরা c এর ভ্যালু লিখতাম 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাট এটার অ্যাকচুয়াল ভ্যালুটা একটু আমি এখানে লিখে দেই c এর অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 2.99794528 × 10⁸ মিটার পার সেকেন্ড সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে সো এটা হচ্ছে 2458 ওকে 2458 সো সি এর অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু এটা আমরা যেটা অ্যাপ্রক্সিমেটলি 3 এই জিনিসটাকে 3 দিয়ে লিখি এটা অ্যাকচুয়ালি হচ্ছে কত 2.99792458 × 10⁸ মিটার পার সেকেন্ড সো এখন সবগুলো ভ্যালু যদি আমরা এখানে অ্যাসাইন করি সো দেখো আমাদের 1 ইউ এর ভ্যালু হচ্ছে কত 1.6605390 × 10⁻27 ইন্টু সি এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কত
2.99792458 ইন্টু 10⁸ হোল স্কোয়ার। সো ক্যালকুলেট করো ওকে। সো ক্যালকুলেট করলে কত হয় দেখা যাক। ক্যালকুলেট করলে কত হয় 1.660539 মাইনাস 27 ইন্টু 2.99792458 exp8 হোল স্কোয়ার। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে চলে আসে 1. সো এটা অনেক বিশাল একটা ভ্যালু আসছে, সো সবগুলোই নিতে হবে, কিছু করার নাই। সো 1.4924180026 ইন্টু 10 ওকে। সো এটা আমাদের আসলো হচ্ছে জুলে। সো জুল থেকে এখন আমরা নিয়ে যাব ইলেকট্রন ভোল্টে। সো দ্যাটস ওয়াই আমাকে ইলেকট্রনের আধান দিয়ে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। সো আমরা যদি এই সংখ্যাটাকে যদি ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দেই তাহলে কোথায় কনভার্ট হয়ে যাবে, ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়ে যাবে। সো এখন চলো আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি। ইলেকট্রনের অ্যাকচুয়াল আধান কত, 1.6021705 ইন্টু 10⁻19। এখন এটা চলে গেল কোথায়, ইলেকট্রন ভোল্টে। দেখো ইলেকট্রনের অ্যাকচুয়াল আধান হচ্ছে কত, 1.021705 ইন্টু 10⁻19 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা এই লাইন কি দেখা যায়? হ্যাঁ দেখা তো যাচ্ছে। ওকে, সো এই জিনিসটা ক্যালকুলেট করলে আমাদের আলটিমেটলি চলে আসবে হচ্ছে 931.5 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট। অ্যান্ড আমরা জানি যে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10⁶ ইলেকট্রন ভোল্ট। সো দ্যাটস ওয়াই 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। সো এক অ্যাটমিক মাস ইউনিট বা 1 ইউ এর সমতুল্য শক্তি হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। সো এই জিনিসটা তোমাদের 2 নম্বরের জন্য আসতে পারে পরীক্ষায়, যে তোমাদেরকে ব্যাখ্যা করতে বলতে পারে যে এক অ্যাটমিক মাস ইউনিটের সমতুল্য শক্তি বের করে দেখাও। সো 1 অ্যাটমিক মাস ইউনিটের সমতুল্য শক্তি হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। সো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও, ঠিক আছে? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। আই হোপ সবাই বুঝতে পারছো। আই হোপ সবাই বুঝতে পারছো। ওকে, ভাইয়া সব নিউক্লিয়াসের ডেনসিটি এটা, হ্যাঁ সব নিউক্লিয়াসের মোটামুটি আমরা যে R0 এর ভ্যালু ধরলাম, ওই যে আমরা যে কনস্ট্যান্টের ভ্যালুটা ধরছি ওই কনস্ট্যান্টের ভ্যালুটা যে 1.4 ইন্টু 10⁻15 যেটা ধরছি এটা কিন্তু মোটামুটি সবগুলা নিউক্লিয়াসের জন্য একই রকমের হয়। এটা কিন্তু মোটামুটি সবগুলা নিউক্লিয়াসের জন্য একই রকম হয়। সো দ্যাটস ওয়াই আমাদের সবগুলা নিউক্লিয়াসের ডেনসিটি মোটামুটি একই। ওকে, সো সবার লেখা শেষ হলে ডান লিখো। তো তোমাদের সাথে ক্লাস নিতে নিতে গরম লাগতেছে। আচ্ছা সবার লেখা শেষ হলে একটু ডান লিখো। ওকে, সবার লেখা শেষ হইলে ডান লিখেন। বাংলাদেশের ওয়েদার বোঝা খুবই কষ্টকর হয়ে পড়ছে, কখন যে গরম লাগে কখন যে ঠান্ডা লাগে বোঝাই যায় না। ঠিক আছে, ওকে। সো আপনাদের লেখা আশা করি শেষ। আচ্ছা তাহলে এখানে আলটিমেটলি আসলে হচ্ছে আরেকটা ফরমেশন একটু মনে রাখবেন। সো ই এর ভ্যালু আলটিমেটলি কত, ইকুয়াল আমরা কি লিখছিলাম 1u ইন্টু সি স্কোয়ার, আবার ই এর ভ্যালু আসছিল কত 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। সো আপনাদের যদি ইউ এর ভ্যালুটা বের করতে কষ্ট লাগে, ইউ এর মানটা মনে রাখতে কষ্ট লাগে, সো আপনারা এই মানটা মাথায় রাখবেন 931.5। সো ইউ এর ভ্যালুটা মনে রাখা টাফ হতে পারে, বাট 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট মনে রাখা কিন্তু টাফ না। সো দ্যাটস ওয়াই আমরা যদি এখান থেকে চাইলে ইউ এর ভ্যালুটা ডিটারমাইন করতে পারি কিভাবে, 1 ইউ সমান হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই কত সি স্কোয়ার। সিম্পলি এই ক্যালকুলেশনটা করবেন,
এই ক্যালকুলেশনটা করলে হচ্ছে ইউ এর যে ভ্যালুটা লিখছিলাম বিশাল ভ্যালু, ওই ভ্যালুটা বের হয়ে আসবে। সো আই থিঙ্ক সবাই বুঝতে পারছো, আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা আরেকটা জিনিস একটু দেখি। এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলি, সেটা 4টা জিনিস একটু লিখবো যেগুলো তোমরা আগেও জানো, যে আইসোটোপ, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার। সো এই 4টা জিনিস, এই 4টা আইসো, একটাতে টোপ, একটাতে বার, একটাতে টোন, একটাতে মার। সো টোপ, বার, টোন, মার, ঠিক আছে। সো যেটা আইসোটোপ লাস্টে কি আছে, প আছে। সো মনে রাখবা এমন কিছু নিউক্লিয়াস যাদের মধ্যে প্রোটন সংখ্যাটা সমান, বাট নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে ভর সংখ্যার কি হয়, পরিবর্তন হয়। সো যেটা আইসোটোপ, দ্য নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল, সো প্রোটন সংখ্যা সমান, আমরা সবাই জানি প্রোটন সংখ্যা সমান। আর যেটা আইসোবার লাস্টে কি আছে, বার, বার মানে ভর। সো মনে রাখবা ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান। এটার লাস্টে কি আছে, ন, টোন, ন, তার মানে নিউট্রন সংখ্যা সমান। এখানে হচ্ছে এগুলো তোমরা আগে থেকেই জানো, নিউট্রন সংখ্যা সমান। সো আইসোটোপ, আইসোটোন, আইসোবার এগুলো তোমরা জানো এবং উদাহরণ থেকেই জানো, কেমিস্ট্রিতে তোমরা পড়ে আসছো। সো এগুলো নিয়ে তোমাদের এত বেশি প্যারা নাই। এখন আইসোমার নিয়েও তোমরা মেবি জানো। সো আইসোমার জিনিসটা কি, এখন আইসোমার লাস্টে আসে র, এখন র দিয়ে তো কিছু হয় না আসলে। সো র দিয়ে আসলে কিছু হয় না। সো এটা আইসোমার জিনিসটা কি একটু বলো, আইসোমার জিনিসটা কি? সো আইসোমার জিনিসটা হচ্ছে মানে ওদের না থাকবে ভর সংখ্যার পরিবর্তন, না থাকবে নিউট্রন সংখ্যার পরিবর্তন, না থাকবে প্রোটন সংখ্যার পরিবর্তন। তাহলে পরিবর্তনটা কোথায় থাকবে, পরিবর্তনটা কোথায় থাকবে বলো? ওদের না থাকবে ভর সংখ্যার পরিবর্তন, না থাকবে নিউট্রন সংখ্যার পরিবর্তন, তাহলে পরিবর্তনটা কোথায় দেখি, কে বলতে পারবা বলো? আইসোমার তুমি কিভাবে চিনতে পারবা? আইসোমার তুমি কিভাবে চিনতে পারবা? হাউ ডু ইউ ডিফাইন, হাউ ডু ইউ ডিনোট আইসোমার? ওকে, তুমি কিভাবে আইসোমারকে ডিনোট করবা? ওকে, তানিয়া বর্ষা লিখেছ গঠনে, হ্যাঁ মোটামুটি কারেক্ট। শুধু গঠন দিয়ে তো আইসোমার ডিনোট করা যায় না, শুধু গঠন দিয়ে যে তুমি আইসোমার ডিনোট করতে পারবা এমন না। সো আইসোমার হচ্ছে ওই সকল জাতি, আইসোমার হচ্ছে ওই সকল জাতি যাদের মধ্যে টোপ, বার, টোন এগুলো কি থাকবে, সব সেম থাকবে। মানে ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এগুলো কি থাকবে, সেম থাকবে। তাহলে ডিফারেন্সটা কোথায়? ফার্স্ট অফ অল তাদের স্ট্রাকচারাল ডিফারেন্স আছে। যারা আইসোমার তারা একই জাতকের হলেও তাদের স্ট্রাকচারাল ডিফারেন্স আছে। স্ট্রাকচারাল ডিফারেন্সের বাইরেও তাদের রাসায়নিক ধর্মে, তাদের ভৌত ধর্ম, তাদের রাসায়নিক ধর্ম, ওকে, তাদের এই সব জিনিসপাতি, তাদের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিকে কি আছে, ভিন্নতা রয়েছে। সো একই জাতভুক্ত, একই ভর সংখ্যা বিশিষ্ট, একই নিউট্রন সংখ্যা, একই প্রোটন সংখ্যা বিশিষ্ট একই ধরনের যৌগের গাঠনিক বিন্যাস এবং তোমার রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তনের সাপেক্ষে যদি দুইটা আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন ধর্মী যৌগ তৈরি করা পসিবল হয়, তখন ওই যৌগগুলোকে বলা হয় আইসোমার। আমি তোমাদেরকে যদি একটু কেমিস্ট্রির ভাষায় উদাহরণ দিই তাহলে তোমরা আরও জিনিসটা ক্লিয়ার হবে। যেমন তোমরা নিশ্চয়ই অর্গানিক কেমিস্ট্রিতে সমানুতা পড়ছো, গাঠনিক সমানুতা পড়ছো, তারপর হচ্ছে জ্যামিতিক সমানুতা পড়ছো, অনেক ধরনের সমানুতা পড়ছো। ওটার মধ্যে সিম্পলি আমি বলি ডিল্যাকটিক অ্যাসিড, ডিল্যাকটিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিড দেখতে একই রকম না, বাট কনফিগারেশন কি ভিন্ন। অ্যান্ড পরস্পরের কি হইতো, দর্পণ প্রতিবিম্ব হইতো। একটা ডেক্সট্রো রোটেটরি মানে তল সমবর্তিত আলোকে একটা প্লাস 2.24 ডিগ্রি কোণে ঘুরাইতো, আরেকটা হচ্ছে লেভো রোটেটরি, আরেকটা কি করতো, মাইনাস 2.24 ডিগ্রি কোণে ঘুরাতো। সো এই দুইটা হচ্ছে কি, এগুলোকে আমরা কি বলতাম, ম্যাসোযৌগ বলতো। এগুলো হচ্ছে আইসোমার। মানে এরা দুইটা সমমোলার মিশ্রণকে আবার রেসিমিক মিশ্রণ বলা হয়, বাট দুইটা জিনিসের কনফিগারেশন আলাদা, দুইটার বৈশিষ্ট্য আলাদা, দুইটার রাসায়নিক ক্যারেক্টারিস্টিকও কিন্তু আলাদা। সো এগুলোই হচ্ছে আইসোমার। এছাড়াও তোমরা বলতে পারো যে অর্থোজাইলিন, মেটাজাইলিন, প্যারাজাইলিন দেখতে একই রকম, নিউক্লিয়াসের বিন্যাসও একই রকম, কার্বন আছে, হাইড্রোজেন আছে, সবগুলো একই ধরনের, বাট বিন্যাসগুলো কি ডিফারেন্ট। ওকে, সো এই জিনিসগুলাই হচ্ছে মোটামুটি আইসোমার। ওকে, আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, সো এখন আমরা আমাদের যে মেইন পড়া, তাহলে আমাদের অ্যাটমিক ফিজিক্স শেষ।
আমাদের এই পড়া দিয়ে মোটামুটি অ্যাটমিক ফিজিক্স শেষ। অ্যাটমিক ফিজিক্সে যে ম্যাথগুলো করাইছি এর বাইরে আর কোনো ম্যাথ করার দরকার নাই তোমাদের অ্যাটমিক ফিজিক্সে। তাইলে একটু আমি সামারিটা বলে দিই। অ্যাটমিক ফিজিক্সে তোমাদেরকে আমি রাদারফোর্ড মডেল পড়াইছি, বোর মডেল পড়াইছি, তোমাদেরকে সমারফেল্ডের মডেলটাও পড়াই দিয়েছি, রিলেটিভিস্টিক মডেল, যেটাতে কি রিলেটিভিটি দেখা গেছিলো কোথায় তোমার মাস ভ্যারিয়েশন দেখা গেছিলো। ওকে, সো মানে একটা গতিশীল ইলেকট্রন যে এলিপ্টিক্যাল অরবিটের মধ্যে ঘুরতেছিল, এখানের মধ্যে কন্টিনিউয়াস মাস ভ্যারাইটি দেখা গেছে। অ্যান্ড অলসো এখানের মধ্যে দেখা গেছিলো যে অরবিটটার মধ্যে বিভিন্ন অংশের মধ্যে ভ্যালোসিটিটা বিভিন্ন ধরনের হয়। ওকে, সো এই জিনিসগুলো পড়ালাম। এরপর হচ্ছে বোর কক্ষের জন্য যে শক্তির রাশিমালা, এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা, এনতম কক্ষপথের বেগের রাশিমালা, এগুলো পড়াইলাম। এরপর সমারফিল্ড মডেল অনুযায়ী শক্তির যে রাশিমালাটা এটা দেখালাম। এরপর যে ফাইন স্ট্রাকচার লাইন এটা পড়াইলাম। সো মোটামুটি আগের দুইটা ক্লাস আমাদের অনেকগুলো পড়াই কভার আপ করে ফেলছি। সো এরপরে হচ্ছে তোমাদের সূত্র রিলেটেড যে ম্যাথগুলো, টাইপ ওয়াইজ ম্যাথগুলো আমি গত ক্লাসে দেখাইছি গতকালকে রাতে, এর বাইরে দিয়ে আর করা পসিবল না, বিকজ এই সূত্রগুলো দিয়ে লিমিটেড ম্যাথগুলো আসে। বাট আমাদের এখন আমরা যে কনসেপ্টটা শুরু করব নিউক্লিয়ার ফিজিক্স, আমরা এখন ঢুকতে যাচ্ছি, আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি কোথায়? নিউক্লিয়ার ফিজিক্সে প্রবেশ করতে যাচ্ছি। সো এই নিউক্লিয়ার ফিজিক্সে আমাদের বিশাল একটা এরিয়া কি কাভারেজ করতে হবে, বিকজ এই নিউক্লিয়ার ফিজিক্সের মধ্যে কিন্তু অনেক ধরনের পড়া আছে, অনেক মজার মজার জিনিস আছে, ওই জিনিসগুলো আমাদের জানতে হবে। সো নিউক্লিয়ার ফিজিক্সে ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা নিয়ে শুরু করব সেই জিনিসটা হচ্ছে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। সো সবাই একটু লিখো যে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটি। ওকে, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে? তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। ওকে, আমরা এখন তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো। সো তোমরা আমাকে একটু বলো যে তোমরা তেজস্ক্রিয়তা বলতে কি বুঝো। আমি তোমাদের একটু উত্তর নিব যে তোমরা আমাকে একটু জানাও যে হোয়াট ডু ইউ মিন বাই রেডিও অ্যাক্টিভিটি। তোমরা তেজস্ক্রিয়তা বলতে কি বুঝো, তোমরা কি বুঝো ওটা আমাকে একটু জানাও। হোয়াট ডু ইউ মিন বাই রেডিও অ্যাক্টিভিটি? ওকে, আমি তোমাদের কমেন্ট একটু নিব। বলো তোমরা কি বুঝো যে রেডিও অ্যাক্টিভিটি বলতে তোমরা কি বুঝো। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, তেজস্ক্রিয়তা জিনিসটা, তেজস্ক্রিয়তা, হাই হাই বানান ভুল লিখছি। তেজস্ক্রিয়তা জিনিসটা সর্বপ্রথম যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন, আবিষ্কারক হচ্ছে হেনরি বেকেরেল। আবিষ্কারক হচ্ছে কে? তেজস্ক্রিয়তার আবিষ্কারক হচ্ছে, ওকে, অনেক তেজ যার সেই তেজস্ক্রিয়তা। বাহ 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 বেটা বাহ। সো এটা কে লিখছে? লোকনাথ বণিক, যে অনেক তেজ যার সে তেজস্ক্রিয়তা। অনেকে লিখছ অনেক কোনো কিছু যা বেশি সক্রিয়, আলফা বিটা কণা নিঃসৃত হওয়া, তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের তেজস্ক্রিয়তা। ওকে, অনেকে অনেক রকমভাবে লিখছে, অনেকে অনেক কথাবার্তা লিখছ। আচ্ছা, সো সর্বপ্রথম, আচ্ছা অনেকেই বলতেছে যে তেজস্ক্রিয়তা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মেরি কুরি। রং তুলি, পারমাণবিক ভর যদি 82 এর বেশি হয় তাহলে পরমাণু অস্থিতিশীল হয়। আর আলফা, এই যে এর অ্যান্সারটা একটু খুব ভালো লাগছে আমার, বিকজ তোমাদেরকে তেজস্ক্রিয়তা জিনিসটা বোঝার জন্য, তোমাদেরকে তেজস্ক্রিয়তা জিনিসটা বোঝার জন্য সর্বপ্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে স্থায়ী নিউক্লিয়াস। আমি এখন তোমাদেরকে গল্পের মাধ্যমে তেজস্ক্রিয়তা পড়াবো, তো সবাই কনসেন্ট্রেট করো গল্পের মধ্যে। তেজস্ক্রিয়তা বলতে তেজস্ক্রিয়তার আগে আমাদের যে জিনিসগুলা, যে কনসেপশনগুলো বুঝতে হবে, অস্থায়ী নিউক্লিয়াস কি, স্থায়ী নিউক্লিয়াস কি, হোয়াট ইজ স্টেবল নিউক্লিয়াস, হোয়াট ইজ আনস্টেবল নিউক্লিয়াস, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে ফার্স্ট অফ অল। এরপরে আমাদের যে জিনিসটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে যে তেজস্ক্রিয়তা কেন হয়, কিভাবে হয়, এটা কোন ধরনের প্রসেস,
এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সো ব্যাকেরেল, প্রথমত আমি একটু দেখি যে ব্যাকেরেল যে তেজস্ক্রিয়তা আবিষ্কার করলেন এটা অ্যাকচুয়ালি কি হয়েছিল। আচ্ছা, এটার আগে আরেকটা ফান্ডামেন্টাল বেসিস আমাদের জানতে হবে, যেটা হচ্ছে ফটোগ্রাফিক প্লেট। সো ফটোগ্রাফিক প্লেট কি, ওই জিনিসটা আমাদের জানতে হবে। ফটোগ্রাফিক প্লেট আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে হচ্ছে ফটোগ্রাফিক প্লেট কি। সো তোমরা কি কেউ তোমাদের জীবনে ফটোগ্রাফিক প্লেট দেখছো নাকি আমাকে বলো। আমি কিন্তু দেখছি। তোমরা তোমাদের জীবনে ফটোগ্রাফিক প্লেট কি দেখছো, এই জিনিসটা আমাকে একটু জানাবা। তোমরা তোমাদের লাইফে ফটোগ্রাফিক প্লেট কে কে দেখছো, ফটোগ্রাফিক প্লেট কে কে দেখছো তোমাদের আশেপাশে আছে। তোমাদের আশেপাশে সবসময় থাকবে এমনটা না, বাট এই জমানায় পাওয়া খুব টাফ। বাট আমরা যখন ছোটোবেলায় ছিলাম, আমাদের জমানা যখন ছিল, আমাদের দশক যখন ছিল, তখন কিন্তু আমরা ফটোগ্রাফিক প্লেট দেখেছি। সো আই হোপ তোমরা এখানে যারা যারা ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা ক্লাস করতেছো, তোমরা সবাই মেবি আফটার 2000, মানে তোমাদের জন্ম মোস্ট অফ ইউ আর 2000-এর পরে, 19-এর আশা করি কেউ নাই। সো আমরা যারা 19-এর আছি, আমাদের জমানায় এই ফটোগ্রাফিক প্লেটটা বেশি দেখা যেত। দেখি কারো একটা আইডিয়া আছে কিনা। ওকে, অনেকেই দেখতেছি ক্যামেরাতে থাকে। মোহাম্মদ ফাহিম মুনতাসির, ভেরি গুড। সো আমি বলি তোমাদেরকে, তোমরা যারা এই জিনিসগুলো কারা কারা দেখছো আমি জানি না, বাট এখন কি, এখন তোমরা যে বিভিন্ন পাসপোর্ট সাইজ বা তোমার স্ট্যাম্প সাইজ ছবি তুলতে যাও, কি বলা হয়, কম্পিউটারের দোকানে কি লেখা থাকে, কম্পিউটারের দোকানে লেখা থাকে যে 10-15 মিনিটে রঙিন ছবি ডেলিভারি দেওয়া হয়। সো আমাদের জমানা যখন ছিল, তখন আসলে 10-15 মিনিটে রঙিন ছবি ডেলিভারির জমানা ছিল না। তখন যেটা করা হতো, আমরা যখন ছোটোবেলায় হচ্ছে স্টুডিওতে ছবি তুলতে যাইতাম, স্টুডিওতে ছবি তুলতে গেলে এই যে দুই দিক থেকে দুইটা বিশাল বিশাল লাইট বসাই দিত, একটা ক্যামেরা থাকতো, ক্যামেরাটার মধ্যে রিল থাকতো, যেটা ওই যে এখন যেটা ডিএসএলআর ক্যামেরায় আমরা শাটার কাউন্ট বলি, যেমন একটা ডিএসএলআর ক্যামেরায় 1 লক্ষ শাটার কাউন্ট থাকে। তার মানে হলো তুমি হাইয়েস্ট ওই ক্যামেরাতে 1 লক্ষ ক্লিক করতে পারবা। ঠিক সেমভাবে, মানে 1 লক্ষটা ছবি তুলতে পারবা। ঠিক সেমভাবে আমাদের সময় যে আমরা ছবি তুলতাম, ওইখানে রিল থাকতো, ওকে। সো এই যে এই রিলটা হচ্ছে বর্তমান জমানার কি, শাটার কাউন্ট। সো এখন কথা হচ্ছে, আমাদের যখন ছবিটা তোলা হতো, বিশাল একটা ক্যামেরা, মোটামুটি একটু ভারী ছিল, এখনের মতো এতটা অত্যাধুনিক ডিজাইনেবল না। তখনের ক্যামেরাগুলো মোটামুটি এই মোটা ছিল আর একটু ভারী ছিল। সো বসিয়ে, স্ট্যান্ডের মধ্যে বসিয়ে ছবি তোলা হতো, একটা রিল একটা ছবি, শাটার কাউন্ট হতো। বাট ওই ছবিটা দেখা যায় তো সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে দিতে পারে না, কম্পিউটারের মধ্যে রঙিন ছবি ডেলিভারি করে দিতে পারে না। ওটা কি করা হয়, ওই যে ওই রিলটার মধ্যে এই টাইপের কতগুলো জিনিস থাকে, দেখবা এই টাইপের কতগুলো জিনিস থাকে, এইরকম 3টা ফোঁটা, এখানে একটা টান, 3টা ফোঁটা, একটা টান, 3টা ফোঁটা, একটা টান, ওকে। সো এই টাইপের জিনিসগুলো আই থিঙ্ক তোমরা দেখছো, এরকম থাকে। এগুলো প্রত্যেকটা এক একটা রিল, মানে প্রত্যেকটা হচ্ছে এক একটা শাটার কাউন্ট, ওকে। তো তুমি এখানের মধ্যে একটা ছবি থাকবে, এখানে একটা ছবি থাকবে, এখানে একটা ছবি থাকবে, এখানে একটা ছবি থাকবে, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি। সো এই যে লম্বা জিনিসটা, এই জিনিসটা একদম থিন লেয়ারের একটা কি, পাতলা একটা প্লাস্টিকের মতো একটা কিছু একটা জিনিস, প্লাস্টিকের মতো একটা জিনিস। এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় ফটোগ্রাফিক প্লেট। অ্যান্ড এই প্লেটটা কিভাবে কাজ করে, তোমার যে রঙিন ছবিটা ক্যামেরার মধ্যে আসছে, ওটা অ্যাকচুয়ালি তোমার রঙিন ছবি আসে নাই, ওটা অ্যাকচুয়ালি আসবে সাদা কালো, যেটাকে আমরা বলতাম নেগেটিভ। সো নেগেটিভ কারা কারা শুনছো নাম, এটা একটু জানাও। অনেকেই হয়তো শুনছো। সো এই যে এখানের মধ্যে যে ছবিগুলো থাকে, এগুলাকে বলা হয় হচ্ছে নেগেটিভ বলা হয়, নেগেটিভ। সো পরে দিয়ে এই নেগেটিভগুলো থেকে ফটোগ্রাফিক ফিল্মের উপর আলোক সম্পাত করার মাধ্যমে, সো এটাও কিন্তু একটা মেশিন আছে। সো স্টুডিওতে গেলে, আগের জমানার স্টুডিওগুলোতে ছিল, তো এই ফটোগ্রাফিক ফিল্মগুলোর উপর আলোক সম্পাতের মাধ্যমে রঙিন ছবি বের করে দেওয়া হয়, যেটা অল অ্যাবাউট তোমার 1 সপ্তাহের মতো লেগে যেত প্রসেসটা হয়ে আসতে। সো এখন তোমাদেরকে কম্পিউটার দোকানে গেলে কি করে, যেটা করা হয়, যে সঙ্গে সঙ্গে রঙিন ছবি বের করে দিয়ে দেয়, আর একটা কোড নাম্বার দিয়ে দেয়, তোমার ছবিটা ওখানে সেভ থাকে। তুমি পরবর্তীতে তোমার কোনো ছবি লাগলে ওইখানে গিয়ে তুমি কার্ডটা দেখাবা, নাম্বারটা দিবা, কোড নাম্বারটা দিবা, বের করে দিয়ে দিবে। বাট আগের জমানায় যেটা করা হতো, এরকম অনেকগুলো নেগেটিভ দিয়ে দেওয়া হতো।
এরকম অনেকগুলো নেগেটিভ দিয়ে দেওয়া হতো, পরে দিয়ে ওই নেগেটিভগুলো থেকে পজিটিভ বের করে আনা হতো। দ্যাট মিনস ওই নেগেটিভগুলোর উপর পরবর্তীতে আলোক সম্পাত করে রঙিন ছবি আমরা পাইতাম। সো এই যে রিলগুলা, এগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি ফটোগ্রাফিক প্লেট। এগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি কি ফটোগ্রাফিক প্লেট। এই ফটোগ্রাফিক প্লেটের উপর আমাদের যখন ছবি তোলা হয় তখন এখানে ফটোগ্রাফিক ফিল্ম তৈরি হয়, অ্যান্ড ফটোগ্রাফিক ফিল্মের উপর আমরা আলোক সম্পাত করে রঙিন ছবি পাই। সো দ্যাট ইজ দ্য প্রসেস, যে ফটোগ্রাফিক প্লেটের মধ্যে এই জিনিসটা হচ্ছে ফটোগ্রাফিক প্লেট। সো আই হোপ তোমরা ফটোগ্রাফিক প্লেট জিনিসটা বুঝতে পারছো। অ্যান্ড এরা এত বেশি সেন্সিটিভ, এরা যে কোনো ধরনের আলোকচিত্র ধারণ করতে সক্ষম। ফটোগ্রাফিক প্লেটগুলো এতই বেশি সেন্সিটিভ, এটার সেন্সিটিভিটি এতই বেশি, ওখানে এক ধরনের পদার্থ থাকে, ফসফোর থাকে, ইউবি ফসফোর থাকে। সো এগুলার এগুলা একদম থিন লেয়ার প্লেট, অ্যান্ড এগুলার সেন্সিটিভনেস এতই বেশি যে ওরা যে কোনো তীব্রতার আলো কি করতে পারে, ধারণ করতে পারে, যে কোনো তীব্রতার লাইট ওরা কি করতে পারে, ক্যাপচার করতে পারে। সো এই ফটোগ্রাফিক ফিল্মের উপর হেনরি ব্যাকেরেল একটা পরীক্ষা করছে। পরীক্ষাটা হচ্ছে কীরকম, ইউরেনিয়াম নিশ্চয়ই নাম শুনছো তোমরা নিশ্চয়ই ইউরেনিয়াম নাম শুনছো, রাইট? সো ধরো আমি এখানে একটা ফটোগ্রাফিক প্লেট রাখলাম, একটা ফটোগ্রাফিক প্লেট রেখে এখানের মধ্যে ইউরেনিয়াম রাখলাম, ইউরেনিয়াম 238 রাখলাম, ঠিক আছে? ইউরেনিয়াম 238 মুক্ত অবস্থায় রেখে দিল। সো এরপরে যেটা দেখতে পেল সেটা হচ্ছে যে ইউরেনিয়াম 238কে যখন প্রকৃতিতে মুক্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে তখন দেখা গেল মানে একটা ফটোগ্রাফিক প্লেট ইউরেনিয়ামের পাশাপাশি রাখা হয়েছে, একটা ফটোগ্রাফিক প্লেট ইউরেনিয়ামের পাশাপাশি রাখা হয়েছে। অ্যান্ড কিছুদিন পরে হেনরি ব্যাকেরেল পর্যবেক্ষণ করলেন যে এই প্লেটটার মধ্যে মানে ঘন কুয়াশার মতো একটা আবরণ সৃষ্টি হয়েছে। এই প্লেটটার মধ্যে কি সৃষ্টি হয়েছে? ঘন কুয়াশার মতো একটা আবরণ সৃষ্টি হয়েছে। অ্যান্ড উনি তখন পর্যবেক্ষণ করলেন যে এই ইউরেনিয়ামটা ক্রমাগত পার্টিকেল কি করতেছে, বিকিরণ করতেছে, অ্যান্ড এনার্জি কি করতেছে, ট্রান্সমিট করতেছে। তাহলে কি কি ট্রান্সমিট করতেছে? এই ইউরেনিয়ামটা পার্টিকেল ট্রান্সমিট করতেছে, মানে ভর কি করতেছে, পার্টিকেল হচ্ছে কি তোমার ভর হচ্ছে কি তোমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। সো এটার মধ্যে যে ভরটা আছে ও কি করে দিচ্ছে, মানে স্বতঃস্ফূর্তভাবে, উইদাউট এনি আর্টিফিশিয়াল প্রসেস, উইদাউট গিভিং এনি এক্সটার্নাল ফোর্স, উইদাউট এনি আর্টিফিশিয়াল প্রসেস, সম্পূর্ণ ন্যাচারাল প্রসেসে এই ইউরেনিয়ামটা কি হচ্ছে, আস্তে আস্তে ক্ষয় হয়ে হয়ে, অর্থাৎ আস্তে আস্তে এনার্জি আর মাস ট্রান্সমিট করতে করতে এখানের মধ্যে একটা ঘন কুয়াশার মতো আস্তরণ সৃষ্টি করছে। অ্যান্ড পরবর্তীতে হেনরি ব্যাকেরেল এই ঘটনাটার নাম দিছে কি, তেজস্ক্রিয়তা। এই ঘটনাটার নাম দিছে কি, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। অ্যান্ড যে পার্টিকেলসগুলা রেডিও অ্যাক্টিভিটি প্রদর্শন করে তাদেরকে বলা হয় রেডিও অ্যাক্টিভ পার্টিকেল। যে পার্টিকেলগুলো রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা প্রদর্শন করে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল বা রেডিও অ্যাক্টিভ পার্টিকেল। সো এই ঘটনাটাই হচ্ছে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। এখন কথা হচ্ছে কেন হয় তেজস্ক্রিয়তা জিনিসটা, কেন হয়? সো তেজস্ক্রিয়তা জিনিসটা কেন হয় সেটা বোঝার জন্য আমাদের দুইটা কনসেপশন থাকা লাগবে। একটা কনসেপশন হচ্ছে স্থায়ী নিউক্লিয়াস, আর একটা হচ্ছে অস্থায়ী নিউক্লিয়াস। তেজস্ক্রিয়তা কেন হয় সেটা বোঝার জন্য, তেজস্ক্রিয়তা কেন হয় মানে কেন কিছু কিছু মৌল প্রাকৃতিকভাবে কি দেখায়, তেজস্ক্রিয়তা দেখায়। আমরা আবার আর্টিফিশিয়ালিও কি একটা অবজেক্টকে রেডিও অ্যাক্টিভ অবজেক্টে বা একটা পার্টিকেলকে রেডিও অ্যাক্টিভ পার্টিকেলে কি করতে পারি, কনভার্ট করতে পারি। বাট ন্যাচারাল প্রসেসে যেটা হয়, এটা ন্যাচারাল প্রসেসে হয়েছে বলেই পরবর্তীতে বিজ্ঞানীরা কি করছে, আরও বেশি নতুন নতুন শক্তি উদ্ভাবনের জন্য আমরা কি করছি, পরবর্তীতে আর্টিফিশিয়ালি রেডিও অ্যাক্টিভিটি শুরু করছে, যেটা মেডিকেল ফিজিক্সে করা হয়। সো মেডিকেলও কিন্তু কি ফিজিক্সের সাথে রিলেটেড। বাবা যেখানেই যাও ফিজিক্সের কাছে কিন্তু আসতেই হবে, মেডিকেলে যাও, ইঞ্জিনিয়ারিংয়ে যাও, যেখানেই যাও ফিজিক্স ছাড়া ইম্পসিবল। বায়োলজিতে যাও বায়োফিজিক্স আছে, কেমিস্ট্রিতে যাও ফিজিক্যাল কেমিস্ট্রি আছে, সো যেখানেই যাও ফিজিক্স আছে। সো মেডিকেলও কি আছে, ফিজিক্স আছে। অ্যান্ড পুরো মেডিকেল ফিজিক্সটাই হচ্ছে কি তেজস্ক্রিয়তা। সো তোমরা যারা এই চ্যাপ্টারটা পড়তেছো নিউক্লিয়ার ফিজিক্স, সো নিউক্লিয়ার ফিজিক্সটা পুরোটাই হচ্ছে কি মেডিকেল ফিজিক্সের একটা পার্ট। ওকে ওকে যাই হোক, সো দেখো রেডিও অ্যাক্টিভিটি কেন হয়। সো তার জন্য আমাদের যেটা দেখতে হবে, একটা হচ্ছে স্থায়ী নিউক্লিয়াস, একটা হচ্ছে স্থায়ী নিউক্লিয়াস, অ্যান্ড আরেকটা হচ্ছে কি অস্থায়ী নিউক্লিয়াস, অস্থায়ী নিউক্লিয়াস। সো এখন আমাদের স্থায়ী নিউক্লিয়াস কি, অস্থায়ী নিউক্লিয়াস কি, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। সো পর্যায় সারণীতে মোটামুটি 1 নাম্বার থেকে 83 নাম্বার পর্যন্ত যে নিউক্লিয়াসগুলো দেখা যায় এগুলো হচ্ছে স্থায়ী নিউক্লিয়াস। এখন কথা হচ্ছে কেন এগুলা স্থায়ী নিউক্লিয়াস। সো পর্যায় সারণীতে যেগুলা 1 থেকে 83 পর্যন্ত আছে,
1 থেকে 83 পারমাণবিক ভর বিশিষ্ট যে পার্টিকেলসগুলো আছে এগুলা নিউক্লিয়াস অত্যন্ত হালকা হয়। কেন হালকা হয়? বিকজ এগুলা নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা থাকে কম। এগুলা নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা থাকে কম, এগুলো মোটামুটি হালকা নিউক্লিয়াস হয়। আবার আমি লিখে দিচ্ছি, এই নিউক্লিয়াসগুলো মোটামুটি কি হয়? হালকা হয়, হালকা হালকা হয়। আর যেগুলা হালকা নিউক্লিয়াসে প্রোটন থাকে কম, হালকা নিউক্লিয়াসে প্রোটন থাকে কম, প্রোটন থাকে কম। সো যেখানে প্রোটন থাকে কম ওইখানে প্রোটন বিকর্ষণটাও কম হবে। যেখানে প্রোটন থাকবে কম ওখানে প্রোটন বিকর্ষণও কম, প্রোটন বিকর্ষণ কম। সো যেখানে আমার প্রোটন কম সেখানে আমার প্রোটন বিকর্ষণ কম। সো প্রোটন বিকর্ষণ যেখানে কম সেখানে নিউক্লিয়াসের স্ট্যাবিলিটিটা বেশি। ধরো এই যে নিউক্লিয়াসটার মধ্যে, সো এটা অস্থায়ী নিউক্লিয়াসে চলে যাচ্ছে, আমি একটু স্থায়ী নিউক্লিয়াসে ফিরে আসি। সো এই যে স্থায়ী নিউক্লিয়াসটার মধ্যে একটু দেখো, ধরো এখানের মধ্যে প্রোটন আছে মোটামুটি কম। সো এই প্রোটনগুলোর মধ্যে বিকর্ষণ হবে কম। সো বিকর্ষণ যদি কম হয় এই প্রোটনগুলো কি একটা আরেকটাকে ঠেলা দিয়ে বাইরে পাঠিয়ে দিবে? কখনোই না। সো তার মানে প্রোটনগুলো নিউক্লিয়াসের মধ্যে স্টেবল হয়ে থাকবে। বিকজ 1 থেকে 83 পর্যন্ত মৌলগুলোর মধ্যে মোটামুটি এই ক্যারেক্টারিস্টিকগুলো দেখা যায় যে প্রোটন যখন হালকা নিউক্লিয়াসের মধ্যে, হালকা নিউক্লিয়াস কেন হয় হালকা? কেন হালকা? বিকজ ওইখানে প্রোটন সংখ্যা কম, সো প্রোটনের ভরটাও কম, নিউক্লিয়নের ভরও কম, সো দ্যাটস ওয়াই হালকা। সো হালকা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা কম হওয়ার কারণে প্রোটন বিকর্ষণটাও কম হয়, অ্যান্ড প্রোটন বিকর্ষণটা কম হওয়ায় কোনো প্রোটন নিউক্লিয়াসের বাইরে যায় না। সো তার মানে এই নিউক্লিয়াসটা মোটামুটি স্টেবল। সো পর্যায় সারণীতে সর্বশেষ স্টেবল নিউক্লিয়াস হচ্ছে বিসমাথ। মানে 1 থেকে শুরু করে, হাইড্রোজেন থেকে শুরু করে একদম লাস্ট হচ্ছে কি? বিসমাথ। মানে সর্বশেষ স্টেবল নিউক্লিয়াস হচ্ছে কি? বিসমাথ। অ্যান্ড বিসমাথের পর থেকে আস্তে আস্তে কি শুরু হয়? আনস্টেবিলিটি শুরু হয় বিসমাথের পর থেকে। তার মানে যেগুলোতে আনস্টেবিলিটি শুরু হয় ওগুলোর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছুর আধিক্য আছে, অ্যান্ড ওরা নিশ্চয়ই অন্য একটা কিছুতে কনভার্ট হতে চাই। আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা সবাই বলো যে স্থায়ী নিউক্লিয়াসটা বুঝতে পারছো কিনা। আমি আরেকবার রিপিট করতেছি, স্থায়ী নিউক্লিয়াস মানে হলো 1 থেকে 83 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসগুলো। কেন স্থায়ী? বিকজ এগুলো নিউক্লিয়াস অত্যন্ত হালকা থাকে, অ্যান্ড হালকা থাকার কারণে এখানের মধ্যে প্রোটন থাকে কম, অ্যান্ড প্রোটন কম থাকার কারণে প্রোটন বিকর্ষণটাও কম। সো প্রোটন বিকর্ষণ কম মানে নিউক্লিয়াস থেকে প্রোটন বের হবে না, মানে নিউক্লিয়াসটা পুরোটা স্টেবল অবস্থায় থাকবে। সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো, এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো। ওকে, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলেন। আশা করি সবাই বুঝতে পারছেন এই জিনিসটা, আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে তাইলে অস্থায়ী নিউক্লিয়াসে কি হয়। প্রোটন কম কেন? পারমাণবিক সংখ্যা কম বলে প্রোটন কম। এটা খুবই কমন সেন্স, যাদের পারমাণবিক সংখ্যা কম তাদের প্রোটনটা কম হবে। সো আমরা স্থায়ী নিউক্লিয়াসটা বুঝলাম। সো মোটামুটি স্থায়ী নিউক্লিয়াসে দেখতেছি আমরা যে স্থায়ী নিউক্লিয়াসে কোনো রকম চেঞ্জ আসবে না, বিকজ ওরা স্টেবল, ওরা হালকা নিউক্লিয়াস, প্রোটন বিকর্ষণটা কম, ওরা স্টেবল। এখন হোয়াট ইজ অস্থায়ী নিউক্লিয়াস? সো 83 পর্যন্ত মোটামুটি বিসমাথ পর্যন্ত হচ্ছে আমাদের স্থায়ী নিউক্লিয়াস। সো এরপর যখন 83-র পর আস্তে আস্তে যাওয়া শুরু করে, আস্তে আস্তে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের সংখ্যা বাড়তে থাকে। 83-র পর থেকে কি হয়? 83-র পর থেকে কি শুরু হয়? নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বাড়ে, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, সো প্রোটনের ভরটাও কি পাবে? নিউক্লিয়াসের ভরটাও কি পাবে? বৃদ্ধি পাবে। সো নিউক্লিয়াসের ভর বৃদ্ধি পায়, নিউক্লিয়াসের ভর বৃদ্ধি পায়, নিউক্লিয়াস ভারী হতে থাকে। সো যেখানে আমার প্রোটন বেশি এখানে ভর সংখ্যাটাও বেশি, তাহলে ওখানে নিউট্রনও বেশি আছে অবশ্যই। সো এখানে নিউট্রন সংখ্যাও বাড়তে থাকে, আস্তে আস্তে নিউট্রন সংখ্যাও বাড়তে থাকে। তাহলে দেখো, আমরা যদি একটু অস্থায়ী নিউক্লিয়াসটা চিন্তা করি,
অস্থায়ী নিউক্লিয়াসের মধ্যে ফার্স্ট অফ অল আমার নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বেশি। সো নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা মানে প্রোটনের তো অনেক ভর, সো ভর সংখ্যাটাও বেশি। অ্যান্ড তাহলে আমাদের ভর সংখ্যা যদি বেশি হয়, প্রোটন সংখ্যা যদি বাড়ে, নিউট্রন সংখ্যাও বাড়বে, এটা খুবই স্বাভাবিক। অ্যান্ড নিউক্লিয়াসটা অত্যন্ত ভারী হতে থাকবে। সো নিউক্লিয়াস যত ভারী হতে থাকে ততই নিউক্লিয়াসের মধ্যে, কেন ভারী হতে থাকে? বিকজ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রনের আধিক্য বেড়ে যায়। সো অস্থায়ী নিউক্লিয়াসের জন্য আরেকটা ধ্রুব সত্য কথা হচ্ছে, নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের আধিক্য বেড়ে যায়। প্রোটন ও নিউট্রনের আধিক্য বেড়ে যায়। সো নিউট্রন তো তোমার চার্জবিহীন পার্টিকেল, রাইট, নিউট্রাল পার্টিকেল। বাট প্রোটন, যখন একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, নাম্বার অফ প্রোটন অনেক বেশি ইনক্রিজ করবে, অ্যামাউন্ট অফ প্রোটন যখন অনেক বেশি অ্যামাউন্টে ইনক্রিজ করবে, তখন প্রোটন আর প্রোটনের মধ্যে বিকর্ষণ বলটা অনেক বেশি বেড়ে যাবে না? যখন একটা নিউক্লিয়াসের মধ্যে নাম্বার অফ প্রোটন অনেক বেশি এক্সপান্ড করবে বা অনেক বেশি কি হবে, বেশি অ্যামাউন্ট হবে, তখন হচ্ছে প্রোটন আর প্রোটনের মধ্যে যে তোমার রিপালশন ফোর্স বা রিপালসিভ ফোর্স, মানে বিকর্ষণ বলটা অনেক বেশি বেড়ে যাবে। সো প্রোটন প্রোটন বিকর্ষণ বেড়ে যায়, প্রোটন প্রোটন বিকর্ষণ বেড়ে যায়, বিকর্ষণ বেড়ে যায়, ঠিক আছে? প্রোটন প্রোটন বিকর্ষণ বেড়ে যায়। সো প্রোটন প্রোটন বিকর্ষণ বেড়ে গেলে কি হয়, প্রোটন নিউক্লিয়াস হতে রিলিজ হতে চাই, একটা প্রোটন আরেকটা প্রোটনকে লাথি মেরে বাইর করে দেয়। সো প্রোটন প্রোটনের বিকর্ষণ বেড়ে গেলে প্রোটনটা নিউক্লিয়াস থেকে কি হতে চাই, রিলিজ হতে চাই। সো দেখো, প্রোটন নিউক্লিয়াস হতে রিলিজ হতে চাই, রিলিজ হতে চাই। সো এই যে ঘটনাগুলা, এখন তোমরা আমাকে বলো, এই এতগুলা ঘটনার পরেও কি একটা নিউক্লিয়াসের পক্ষে স্টেবল থাকা পসিবল? তো স্টেবল থাকে না। সো 83 পর আস্তে আস্তে কি হতে থাকে, 83 পর আস্তে আস্তে এই ক্যারেক্টারিস্টিকগুলো পরমাণুর মধ্যে বৃদ্ধি পায়। অ্যান্ড ওই পরমাণুগুলো আর ওই মৌলগুলো আর তখন স্টেবল হতে পারে না, বিকজ এই কাহিনীগুলোর কারণে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বৃদ্ধি পায়। সো আলটিমেটলি নিউক্লিয়াসের ভর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, নিউক্লিয়াস ভারী হয়ে যাচ্ছে। নিউক্লিয়াস ভারী হওয়ার কারণে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের আধিক্য বেশি দেখা যায়। আলটিমেটলি আধিক্য দেখা দেয় বলেই তো ভারী হয়, তাই না? সো দ্যাটস ওয়াই প্রোটন প্রোটন বিকর্ষণ বলটা অনেক বেশি বেড়ে যায়, একটা প্রোটন আরেকটা প্রোটনকে ধাক্কা দিয়ে বের করে দিতে চাই। সো দ্যাটস ওয়াই এই মৌলগুলা মানে 83 পর এই ধর্মটা মোটামুটি শুরু হয়ে যায়। বাট সবচাইতে বেশি দৃষ্টিগোচর হয় 209 এর পরে গিয়ে, সবচাইতে বেশি দৃষ্টিগোচর হয় 209 এর পরে গিয়ে, সবচাইতে বেশি এই ঘটনাটা দৃষ্টিগোচর হয় যে ওই ভারী নিউক্লিয়াসগুলা কন্টিনিউয়াসলি অ্যান্ড ন্যাচারালি কী করতে যাচ্ছে, মানে স্বতঃস্ফূর্তভাবে এনার্জি আর মাস ট্রান্সমিট করে। এনার্জি আর পার্টিকেল হিসেবে কাকে ট্রান্সমিট করবে? প্রোটনকে। তো ওই নিউক্লিয়াসটা স্বতঃস্ফূর্তভাবে একদম পুরোই ন্যাচারালি এনার্জি অ্যান্ড পার্টিকেল ট্রান্সমিট করে, মানে রেডিয়েট করে করে ওরা আরেকটা নিউক্লিয়াসে পরিণত হতে চাইবে। অ্যান্ড আরেকটা নিউক্লিয়াসে পরিণত হওয়াটা ততক্ষণ পর্যন্ত স্থায়ী হবে যতক্ষণ না পর্যন্ত আরেকটা নিউক্লিয়াস স্টেবল হচ্ছে। আমি আবার বলি কথাটা, একটা আনস্টেবল নিউক্লিয়াস মানে একটা ভারী নিউক্লিয়াস যখন সে প্রোটন রিলিজ করতে থাকে, যেটা যখন সে এনার্জি রিলিজ করতে থাকে, তখন আমরা সবসময় মাথায় রাখবো কেন একটা নিউক্লিয়াস, হোয়াই অ্যা নিউক্লিয়াস ট্রান্সমিট এনার্জি, ট্রান্সমিট প্রোটন, বিকজ দ্যাট ইজ আনস্টেবল নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াস তখনই এনার্জি ট্রান্সমিট করবে, তখনই প্রোটনকে ট্রান্সমিট করবে যখন সে আনস্টেবল, যখন সে ভারী, যখন তার মধ্যে প্রোটন নিউট্রনের আধিক্য বেশি, তখন সে এনার্জিটা কি করতে থাকবে, রিলিজ করতে থাকবে। অ্যান্ড কতক্ষণ পর্যন্ত রিলিজ করবে? যতক্ষণ না পর্যন্ত সে একটা স্টেবল নিউক্লিয়াসে রূপ নিতে পারতেছে। সো এই যে এই ক্যারেক্টারিস্টিকটা, এই যে এই অস্থায়ী নিউক্লিয়াসের এই ক্যারেক্টারিস্টিকটা, এটাই হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। মানে যখন একটা মৌলের মধ্যে, যে কোনো মৌলের মানে মৌলটা হইতে হবে আফটার 83, অ্যান্ড এটা সবচাইতে বেশি এই প্রপার্টিসটা অস্থায়ী নিউক্লিয়াসের রেডিও অ্যাক্টিভিটি। তাহলে রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা বেসিক্যালি কে দেখাচ্ছে? অস্থায়ী নিউক্লিয়াস বা আনস্টেবল নিউক্লিয়াস। মানে প্রকৃতিতে আমরা এমন কিছু নিউক্লিয়াস পাবো বা এমন কিছু পার্টিকেলস পাবো যেগুলোর মধ্যে প্রোটন নিউট্রনের আধিক্য হওয়ার কারণে, অ্যান্ড প্রোটন নিউট্রনের আধিক্য হওয়ার কারণটা কি? এই যে এত কারণ, এগুলোর কারণে ওরা সবসময় কি করতে চায়? ওরা সবসময় এনার্জি রিলিজ করতে চায়। মানে
ইনিশিয়ালি ওরা যে নিউক্লিয়াসের মধ্যে আছে ওই নিউক্লিয়াস দ্বারা ওরা স্টেবল না। সো ওরা স্টেবল হওয়ার জন্য কি করতে চাই, ওরা স্টেবল হওয়ার জন্য এনার্জি রিলিজ করতে থাকে, কন্টিনিউয়াসলি মাস রিলিজ করতে থাকে। সো এই যে এনার্জি রিলিজ করা, প্রোটন রিলিজ করা বা মাস রিলিজ করা, এই ঘটনাটাই হচ্ছে কি তেজস্ক্রিয়তা। সো এই যে প্রোটন রিলিজ করতেছে, মাস রিলিজ করতেছে, এনার্জি রিলিজ করতেছে, এখানে কিন্তু অনেক ধরনের পার্টিকেলসও কিন্তু কি হয়, অনেক ধরনের রে কিন্তু রিলিজ হয়, যেমন আলফা রে, গামা রে, বিটা রে, মানে রশ্মি আর কি, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। সো এগুলোর মধ্যে বেসিক্যালি আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, গামা পার্টিকেল থাকবে, খুবই স্বাভাবিক বিষয়। সো এই জিনিসগুলো ওরা রিলিজ করে আরেকটা স্টেবল নিউক্লিয়াসে পরিণত হয়। সো একটা আনস্টেবল নিউক্লিয়াস ঠিক ততক্ষণ পর্যন্ত এনার্জি রিলিজ করবে, মাস রিলিজ করবে, চার্জ রিলিজ করবে, রে রিলিজ করবে, যতক্ষণ পর্যন্ত তার একটা স্টেবল নিউক্লিয়াসে কনভার্ট হচ্ছে। সো এটা আনস্টেবল নিউক্লিয়াস থেকে স্টেবল নিউক্লিয়াস হওয়ার আনস্টেবল নিউক্লিয়াস থেকে স্টেবল নিউক্লিয়াসে যাওয়ার মাঝখানে যে প্রসেসটা, মাঝখানে যে ফাংশনটা, এটাই হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। সো আই হোপ তোমরা আনস্টেবল নিউক্লিয়াস বোঝার মাধ্যমে তোমরা রেডিও অ্যাক্টিভিটি জিনিসটাও বুঝে গেছো। তো যাদের মধ্যে তোমার প্রোটন নিউট্রনের আরেকটা জিনিস মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে যাদের মধ্যে প্রোটন নিউট্রনের রেশিওটা 1.5 থেকে বেশি, ওরাই মোটামুটি আনস্টেবল নিউক্লিয়াস, অ্যান্ড ওরাই মোটামুটি কি করবে, এনার্জি রিলিজ করবে, মাস রিলিজ করবে, চার্জ রিলিজ করবে, রশ্মি বা রে রিলিজ করে ওরা কি হবে, অন্য আরেকটা স্টেবল নিউক্লিয়াসে কনভার্ট হইতে চাইবে। সো আগে যা ছিল পরে যা হয়ে গেছে, তার মধ্যবর্তী যে প্রসেসটা, এটাই হচ্ছে কি রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। সবার ক্লিয়ার কিনা জানান, সবার ক্লিয়ার কিনা জানান। ওকে, সবার ক্লিয়ার কিনা জানান, সবার ক্লিয়ার কিনা জানান, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানান। প্রোটন সংখ্যা 83 নিচে গেলে কি স্টেবল হয়? ডেফিনেটলি প্রোটন সংখ্যা যদি 30-এর নিচে যায় তাহলেই মোটামুটি বুঝে নিবা যে এটা স্টেবল নিউক্লিয়াস, বিকজ হালকা প্রোটন রিপালশনটা হয় না। প্রোটন রিপালশন যদি না হয় মোটামুটি স্টেবল নিউক্লিয়াস আমরা বলতে পারি। সো আই হোপ সবাই বুঝতে পারছো, আই হোপ সবাই বুঝতে পেরেছো। ওকে, সো কেউ যদি তেজস্ক্রিয়তা জিজ্ঞেস করে শুধুমাত্র বলবা না যে তেজস্ক্রিয় রশ্মি নির্গমন হওয়ার ঘটনায় তেজস্ক্রিয়তা। আবার অনেকেই বলে ফেলছো যার তেজ বেশি তার তেজস্ক্রিয়তা বেশি। আস্তাগফিরুল্লাহ, এগুলো বলাই যাবে না। সো ঘটনা হচ্ছে এগুলা। ওকে, সো ঘটনাই হচ্ছে এগুলা। আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। বোর্ডে যা যা লেখা হয়েছে সবার লেখা হইলে একটু ডান লিখো। বোর্ডে যা যা লেখা হয়েছে লেখা হলে একটু ডান লিখো। বোর্ডে যা যা লেখা হয়েছে লেখা হলে একটু ডান লিখো। ওকে, ডান। সো তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি কি, এই জিনিসটা আমরা বুঝলাম। এখন আমরা দেখব, তাহলে আমরা সিম্পলি লিখতে পারি যে তেজস্ক্রিয় রশ্মি থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় মৌল থেকে ভাইয়া আজকে পড়াইলে আপনার বিয়ে হইবে না? না হোক বিয়ে, আমি সিঙ্গেল থাকবো, সমস্যা আছে তোমার? তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। ওকে, তেজস্ক্রিয় রশ্মি থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। মানে তোমরা মানে ক্লাস না হওয়ার জন্য এমন এমন অভিশাপ দিচ্ছ আমাকে, হ্যাঁ, এটা তো খুবই খারাপ। সো যাই হোক, তেজস্ক্রিয়তার একটা একক আছে, এককটা আমি লিখে দেই। একক হচ্ছে ব্যাকেরেল। তেজস্ক্রিয়তার একক লিখো। সো বিজ্ঞানী ব্যাকেরেল আবিষ্কার করছে, সো ডেফিনেটলি সে তার নামেই দিবে এককটা।
সো তেজস্ক্রিয়তার একক হচ্ছে তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকেরেল, বেকেরেল, বেকেরেল। সো এটাকে ইন শর্ট বিকিউ দ্বারা প্রকাশ করা হয়, বেকেরেল। সো এটাকে ইন শর্ট কি বিকিউ দ্বারা প্রকাশ করা হয়। সো 1 বিকিউ সমান আমরা লিখতে পারি 1 ডিকে, ডিকে পার সেকেন্ড। সো ডিকে পার সেকেন্ড মানে হলো প্রতি সেকেন্ডে কি পরিমাণ ভাঙন সম্পন্ন হচ্ছে। সো ডিকে পার সেকেন্ড মানে হচ্ছে কি প্রতি সেকেন্ডে ভাঙনের পরিমাণ। এটা একটু লিখে রাখো, ডিকে মানে ভাঙন। সো 1 বেকেরেল আমরা দেখতেছি না যে একটা আনস্টেবল নিউক্লিয়াস ভেঙে ভেঙে কি হচ্ছে স্টেবল নিউক্লিয়াসে কনভার্ট হতে যাচ্ছে, অ্যান্ড কনভার্সনের যে প্রসেসটা এটাই হচ্ছে কি রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। সো এই যে পার সেকেন্ডে কি পরিমাণ ভাঙতেছে এটাই হচ্ছে কি 1 ডিকে পার সেকেন্ড। সো 1 ডিকে পার সেকেন্ড মানে হলো প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে ভাঙনের পরিমাণ, প্রতি সেকেন্ডে ভাঙনের পরিমাণ। সো 1 ডিকে পার সেকেন্ড মানে হলো প্রতি সেকেন্ডে ভাঙনের পরিমাণ। ওকে, 1 ডিকে পার সেকেন্ড মানে হলো প্রতি সেকেন্ডে ভাঙনের পরিমাণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো এরপর অনেকগুলো তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করা হয়েছিল, যেমন ইউরেনিয়াম, পোলোনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, অ্যাক্টিনিয়াম, হাবিজাবি, আরও অনেকগুলো আছে। সো যাই হোক, এই মৌলগুলো যারা আবিষ্কার করেছিল তাদের মধ্যে প্রথম যে দুইটার নাম আসবে সেটা হচ্ছে মাদাম কুরি, মাদাম কুরি ও পিয়েরে কুরি। মাদাম কুরি ও পিয়েরে কুরি। ওই যে বেকেরেল যে ইউরেনিয়ামের যে তেজস্ক্রিয় পরীক্ষাটা ফটোগ্রাফিক ফিল্মের উপর, ফটোগ্রাফিক প্লেটের উপর করছিলেন, এটার পর মাদাম কুরি আর পিয়েরে কুরি হচ্ছে তেজস্ক্রিয় মৌলগুলোকে আবিষ্কার করেন। ঠিক আছে, মাদাম কুরি আর পিয়েরে কুরি তেজস্ক্রিয় মৌলগুলোকে কি করছিলেন, আবিষ্কার করছিলেন। সো যাই হোক, এখন আমরা আরো কিছু একক আছে, আরো কিছু একক আছে তেজস্ক্রিয়তার, আরো একটা একক আছে, আরেকটা একক হচ্ছে কুরি। ওকে, তেজস্ক্রিয়তার আরেকটা একক হচ্ছে কি কুরি, এই যে কুরি। তেজস্ক্রিয়তার আরেকটা একক হচ্ছে কুরি। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, এটাকে সিআই দ্বারা প্রকাশ করা হয়। তেজস্ক্রিয়তার আরেকটা একক হচ্ছে কুরি, এটাকে সিআই দ্বারা প্রকাশ করা হয়। সো আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে 1 কুরি সমান 3.7 ইন্টু 10⁻10 ডিকে পার সেকেন্ড। ওকে, এখানে লেখা যাচ্ছে না, ডিকে পার সেকেন্ড। সো 1 কুরি সমান 3.7 ইন্টু 10⁻10 ডিকে পার সেকেন্ড। ঠিক আছে, 1 কুরি সমান হচ্ছে 3.7 ইন্টু 10⁻10 ডিকে পার সেকেন্ড। সো 1 ডিকে পার সেকেন্ড সমান আবার কি 1 বেকেরেল। সো আমরা লিখতে পারি 3.7 ইন্টু 10⁻10 বেকেরেল। বিকিউ মানে হচ্ছে কি বেকেরেল। সো ডিকে কোনো বিজ্ঞানী না, এখানে লিখে দিয়েছিলাম যে ডিকে মানে কি ভাঙন। ডিকে মানে হচ্ছে ভাঙন, প্রতি সেকেন্ডে ভাঙনের যে পরিমাণ। ওকে, প্রতি সেকেন্ডে ভাঙনের পরিমাণটাই হচ্ছে কি ডিকে। আচ্ছা, সো যাই হোক, সো এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আমরা যদি এটাকে উল্টাই দিই, 1 বেকেরেল সমান কুড়িতে যদি কনভার্ট করতে চাই তাহলে হবে হচ্ছে 2.7 ইন্টু 10⁻11, 1 দ্বারা ভাগ করে দাও এই মানটাকে, তাহলে হয়ে যাবে 20। ওকে, সো এই হচ্ছে অবস্থা। তেজস্ক্রিয়তার আরও একটা একক আছে, তেজস্ক্রিয়তার আরও একটা একক হচ্ছে রাদারফোর্ড। তেজস্ক্রিয়তার আরেকটা একক হচ্ছে কি রাদারফোর্ড। তেজস্ক্রিয়তার আরেকটা একক হচ্ছে রাদারফোর্ড, এটাকে আর-ডি দ্বারা প্রকাশ করা হয়। রাদারফোর্ডকে কি দ্বারা প্রকাশ করা হয়, রাদারফোর্ডকে আর-ডি দ্বারা প্রকাশ করা হয়। সো 1 রাদারফোর্ড সমান 1 রাদারফোর্ড সমান 10⁶ ডিকে পার সেকেন্ড। সো সমান 10⁶ বেকেরেল। সো এখান থেকে 1 বেকেরেল সমান আমরা লিখতে পারি 10⁻6 রাদারফোর্ড। 1 বেকেরেল সমান আমরা লিখতে পারি হচ্ছে কত, 10⁻6 রাদারফোর্ড। সো আই হোপ তোমরা যা যা পড়াইছি সবাই বুঝতে পারছো। আই হোপ যা যা পড়াইছি সবাই বুঝতে পারছো। সবার লেখা শেষ হলে একটু ডান লিখো। সো আই হোপ যা যা পড়াইছি তোমাদেরকে সব কিছু বুঝতে পারছো। সো আমরা মোটামুটি আজকের ক্লাসে কী কী শিখলাম, আমরা আজকের ক্লাসে কী কী শিখলাম, তাইলে আমরা আজকে হচ্ছে অ্যাটমিক মডেলটা শেষ করলাম, অ্যান্ড আমরা তেজস্ক্রিয়তা দেখলাম। সো তেজস্ক্রিয়তার জন্য বেসিক্যালি আমাদের যা যা জানা লাগবে
স্টেবল নিউক্লিয়াস কি, আনস্টেবল নিউক্লিয়াস কি, ফটোগ্রাফিক প্লেট কি, ওকে, এই জিনিসগুলো আমরা জানলাম। সো কারা রেডিও অ্যাক্টিভিটি শো করবে? যে সকল পার্টিকেলস মানে ভারী, যাদের মধ্যে তোমার প্রোটন নিউট্রনের আধিক্য আছে, ওরা স্বতঃস্ফূর্তভাবে প্রাকৃতিক নিয়মে ন্যাচারালি অ্যান্ড স্পন্টেনিয়াসলি ওরা কি হতে চায়? আরেকটা মৌলতে কনভার্ট হতে চায়। আরেকটা মৌল বলতে আরেকটা মৌল না, সরি, আরেকটা নিউক্লিয়াসে, মানে যে আনস্টেবল নিউক্লিয়াসটা তাদের মধ্যে আছে, ওই আনস্টেবল নিউক্লিয়াসটা কি করতে চাই? আরেকটা স্টেবল নিউক্লিয়াসে কনভার্ট হতে চাই। তো স্টেবল নিউক্লিয়াসে, একটা আনস্টেবল নিউক্লিয়াস থেকে স্টেবল নিউক্লিয়াস হওয়ার যে প্রসেসটা, এটাই হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। সো যারা দেখাবে ওরা হচ্ছে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল। অ্যান্ড তেজস্ক্রিয়তার এই এককগুলো আমরা দেখতে পাচ্ছি যে তেজস্ক্রিয়তার একটা একক হচ্ছে ব্যাকেরেল, বিকজ এটা বিজ্ঞানী ব্যাকেরেল আবিষ্কার করেছেন। অ্যান্ড 1 ব্যাকেরেল সমান 1 ডিকে পার সেকেন্ড, তার মানে হলো প্রতি সেকেন্ডে কী পরিমাণ ভাঙন। 1 ডিকে পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কত পরিমাণ ডিকে। সেখানে 1 ডিকে মানে প্রতি সেকেন্ডে 1 ডিকে, বাট এখানে 2 ডিকে থাকতে পারতো, 3 ডিকে, 4 ডিকে। সো প্রতি সেকেন্ডে কী পরিমাণ ভাঙন, কী অ্যামাউন্টে ভাঙনটা সংঘটিত হচ্ছে। সেখানে ভাঙনটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভাঙন, মানে নিউক্লিয়াসটা কী অ্যামাউন্টে ভেঙে যাবে ওটা। তো পরবর্তীতে মাদাম কুরি আর পিয়েরে কুরি আবিষ্কার করছে তেজস্ক্রিয়তা, বিভিন্ন রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস আবিষ্কার করছে, রেডিয়াম, থোরিয়াম, অ্যাক্টিনিয়াম, পোলোনিয়াম, অনেক কিছু। সো ওদের নাম অনুযায়ী তেজস্ক্রিয়তার আরেকটা একক হচ্ছে কুরি। সো 1 কুরি সমান 3.7 × 10⁻10 ডিকে পার সেকেন্ড, অ্যান্ড 1 ডিকে পার সেকেন্ড সমান হচ্ছে 1 ব্যাকেরেল। সো 3.7 × 10⁻10 ব্যাকেরেল। এবার আমি যদি উল্টা প্রসেসে করি, 1 ব্যাকেরেল সমান, এটাকে জাস্ট 1 দ্বারা ভাগ করে দাও, 2.7 × 10⁻11 কুরি। সো তেজস্ক্রিয়তার আরেকটা একক আছে, পূর্বে ব্যবহার হতো এককটা, এটা হচ্ছে রাদারফোর্ড। সো 1 রাদারফোর্ড সমান 10⁶ ডিকে পার সেকেন্ড, 10⁶ ব্যাকেরেল। সো আবার আমরা জানি 1 ব্যাকেরেল সমান, এটা উল্টাই দাও, 1 দ্বারা ভাগ করে দাও, 10⁻6 রাদারফোর্ড। সো আজকের ক্লাসটা এতটুকুই। আই হোপ তোমরা সবাই সব কিছু বুঝতে পারছো। সো এখন আমরা নিউক্লিয়ার ফিজিক্সে ঢুকে গেছি, সবচাইতে ইম্পর্ট্যান্ট পোর্শন আমরা ঢুকে গেছি। সো আজকে তোমাদের সাথে 3 নাম্বার ক্লাস নিয়ে হচ্ছে হ্যাট্রিক করলাম। তোমাদের সাথে কালকেও আমার দেখা হবে ঠিক সন্ধ্যা 6:15-তে। তো সবাই আই হোপ সব কিছু ভালো মতো বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে সবার সাথে আবার দেখা হবে। টাটা।